গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। আমি আপনার বন্ধু লেখক প্রশিক্ষক পল্লব কুমার মান্না, জীবন প্রবাহ পত্রিকা এবং জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এলআইসির প্রফেশন, এজেন্সি প্রফেশন সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল একটি প্রফেশন। অথচ আমরা আমাদের নিজেদের আর্থিক জায়গায় অনেক সময় পিছিয়ে পড়ছি। আমাদের যে ব্যবসা, সেই ব্যবসায় অনেক সময় অনেক বাধা আসে। আমাদের এই 2025 সালে একেবারে আমাদের হাতে 7 মাস চলে গিয়ে আর 5 মাস রয়েছে। আর যদি আমরা এর সাথে আরো 3 মাসকে যুক্ত করে দিই, তাহলে মার্চ 2026 পর্যন্ত আমাদের হাতে রয়েছে 8 মাস। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 12 মাসের মধ্যে আমাদের রয়েছে 8 মাস, চলে গেছে 4 মাস। তো আমরা আগামী 8 মাসে আমাদের নিজেদের ব্যবসার উন্নয়ন করব। আর আমাদের চলার পথে যে সমস্যাগুলো আসছে, সেই সমস্যাগুলোর কিছু সমস্যা আমরা আজ সমাধান করব। আবারও আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই জীবন প্রবাহ পত্রিকা এবং জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার থেকে। আমি আপনার বন্ধু, লেখক এবং প্রশিক্ষক। আমরা প্রথমেই কতগুলো জিনিস আমরা দেখে নেব, জাস্ট নিজেদের বুস্ট আপ করার জন্য, যে আমরা যে প্রফেশনে আছি, এই প্রফেশনে আমরা কি বিক্রয় করি এবং আমাদের এই এলআইসির স্কিম বা এলআইসির পলিসিগুলো সত্যিকারে জনসমাজে বা জনমানসে অ্যাকচুয়ালি কতটা ভ্যালু ক্রিয়েট করে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথমেই আপনাদেরকে একটি ছোট্ট প্রেজেন্টেশন দেখাতে চাইছি, যেটা দেখলে আমরা আমাদের পলিসির ভ্যালু সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পারবো, যে আমরা এক্স্যাক্টলি কিভাবে মানুষকে পরিষেবা দিয়ে থাকি, ভ্যালু ক্রিয়েট করে থাকি আমাদের পলিসির মাধ্যমে, জাস্ট টু বুস্ট আপ আওয়ার এনার্জি। ওকে, জাস্ট 1 মিনিট। যদি এমন হয় যে আমার ছবির জন্য অসুবিধা হচ্ছে দেখতে, তাহলে অবশ্যই লিখবেন, সেক্ষেত্রে আমি আমার ভিডিও অফ করব। আর যদি তা না হয়, তাহলে আশা রাখি আহ, অসুবিধা হবে না। নতুন পুরানো সমস্ত এজেন্টকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আপনার বন্ধু, লেখক প্রশিক্ষক পল্লব কুমার মান্না আগামী 8 মাসের কর্মসূচি নিয়ে আজকের ট্রেনিং ক্লাসে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এলআইসি একটি সরকার অনুমোদিত সংস্থা, অর্থাৎ আমরা যে সংস্থায় রয়েছি সেই সংস্থা কিন্তু অবশ্যই সরকারি সংস্থা। তাই আমাদের এখানে এলআইসি কোম্পানি সম্পর্কে আমরা নিশ্চিত যে এলআইসি কোম্পানির স্থায়িত্ব এবং নিরাপত্তা, এর নিশ্চয়তা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা সুরক্ষিত। তাই আমরা যে সংস্থায় কাজ করি, সেই সংস্থার দিক থেকে মানুষকে কোনোভাবেই আমরা বিপদে ফেলছি না বা ফেলবও না। এবার চলে আসুন যে সাধারণ মানুষের মধ্যে এলআইসির প্রতি কেমন আস্থা রয়েছে। সাধারণ মানুষের মধ্যে কিন্তু এলআইসির প্রতি গভীর আস্থা রয়েছে। আমরা সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু বর্তমানে আমরা কোথায় রয়েছি, আমরা কি কাজ করি, আমাদের সংস্থা কেমন ইত্যাদি, এবং মানুষের মধ্যে আমাদের আহ, কেমন কি ধারণা রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব একেবারে অল্প সময়ের মধ্যে। সাধারণ মানুষের মধ্যে যে গভীর আস্থা রয়েছে তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এখনো এখনো এই অনলাইনের যুগে, ডিজিটালের যুগে, এখনো আপনি জানেন যে প্রায় 100%-এর কাছাকাছি এলআইসি পলিসি কিন্তু বিক্রয় হয় অফলাইনে, মানে এজেন্টের মাধ্যমে। কিছু পার্সেন্টেজ অনলাইনে বিক্রি হচ্ছে, কিন্তু খুবই কম। তাই মানুষের মধ্যে গভীর আস্থা এলআইসির ওপর কি করে আছে সেটা বোঝানোর জন্য আমি আপনাকে এটা বলবো যে প্রায় 34 থেকে 35 কোটির কাছাকাছি সারা ভারতের মানুষ ইন্স্যুরেন্স কিনেছেন, লাইফ ইন্স্যুরেন্স, এলআইসি এবং অন্যান্য কোম্পানি মিলিয়ে। অন্যান্য কোম্পানিতে মানুষ কিনেছেন এখনো পর্যন্ত 3.5 থেকে 4 কোটি ইন্স্যুরেন্স পলিসি, লাইফ ইন্স্যুরেন্স। আর এলআইসি থেকে 31 কোটি মতো। অর্থাৎ আমরা যদি এভাবে ভাবি যে
35 কোটিও যদি ভাবি, 35 কোটির মধ্যে আমাদের শেয়ার হচ্ছে 31 কোটি। এখন আপনার প্রশ্ন হতে পারে যে স্যার এটা তো আপনি, যেহেতু এলআইসি অনেক বছর কাজ করছে, 70 বছর, তাই এরকম একটা বড় সংখ্যক কাস্টমার আমাদের উপর ভরসা রেখেছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমরা প্রতি বছর প্রায় 70 থেকে 75% বিক্রয় আমরাই করি। অর্থাৎ মার্কেটে যদি 100খানা পলিসি বিক্রি হয়, কোনো কোনো বছর এমন হয় যে 75-76টা মানুষ 100-র মধ্যে এলআইসি কিনছে, কোনো বছর 71-72টা মানুষ এলআইসি কিনছে, মানে এলআইসি থেকে এলআইসি কিনছে। ওকে, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কিনছে। তার মানে কি, এরকম না যে আমরা অতীতে অনেক কাস্টমার করে ফেলেছিলাম, বর্তমানে আর আমাদের কাছে কাস্টমার আসছে না, এমন কিন্তু ব্যাপারটা না। দেখুন, এবার আমরা চলে আসবো জীবন বীমা। জীবন বীমা, আমি কোম্পানির থেকে বেরিয়ে আসছি বা সংস্থার থেকে, অর্গানাইজেশন, কর্পোরেশনের থেকে বেরিয়ে আসছি। এবার চলে আসা যাক জীবন বীমা। জীবন বীমা স্কিম কি, কি কাজে লাগে, এগুলো আপনারা সবাই জানেন। আমি শুধু জনগণের কাছে জীবন বীমা কি দেয় সেটা আমি বলবো। যে আমাদের যে কোনো এন্ডাওমেন্ট টাইপ পলিসি, সেখানে আমরা জীবন বীমার সুরক্ষা দিই এবং গ্যারেন্টি সহ মেয়াদ পূর্তির সুবিধা বা ম্যাচুরিটি সুবিধা দিই। এবার ম্যাচুরিটি সুবিধা আমরা নানানভাবে দিই। কোনো সময় আমরা এককালীন দিই, কোনো সময় মানিব্যাক সিস্টেমে দিই, কোনো সময় লাইফ লং ইনকাম বেনিফিট আকারে দিই। কিন্তু এটাই হলো আমাদের মূল এন্ডাওমেন্ট পলিসির বিশেষত্ব। আর সবচেয়ে বড় কথা, অকাল মৃত্যুতে পরিবারকে আর্থিক সহায়তা যেটা দেওয়া হয়, সেটা কিন্তু এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্সের যে কনসেপ্ট, এর থেকে ভালো তো আর কিছু হয় না। একটা পরিবারকে আমরা আর্থিক সহায়তা দিই একটা মৃত্যুর পর, এমনকি অ্যাক্সিডেন্টের পরও। এছাড়া বিভিন্ন দীর্ঘমেয়াদী সুরক্ষা এবং পরিকল্পনা। সুরক্ষা কিরকম, ধরুন একজন ব্যক্তি এখন ইনকাম করছেন কিন্তু তিনি বৃদ্ধ বয়সে ইনকাম করতে পারবেন না, তাহলে বৃদ্ধ বয়সে তার ইনকামের সুরক্ষাকে দিচ্ছে বিমা পলিসি। আবার ধরুন একজন ব্যক্তি, তিনি হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, তাহলে তার পরিবারকে ইনকামের সুরক্ষা কে দিচ্ছে? এলআইসি। আবার ধরুন কোনো একজন ব্যক্তি তার বাচ্চার নামে একটা লাইফ লং লং ইনকাম বেনিফিট পলিসি করিয়েছেন, যেমন ধরুন জীবন উৎসব বা জীবন উমাং, তাহলে তাকে দীর্ঘমেয়াদী সুরক্ষাকে দিচ্ছে, একদিকে ইনকাম বেনিফিট দিচ্ছে আর একদিকে বিমা সুরক্ষা, এলআইসি। এবং পরিকল্পনা, পরিকল্পনা বলতে আমাদের জীবনে বিভিন্ন পরিকল্পনা থাকে। এডুকেশন প্ল্যানিং, ম্যারেজ বা ওয়েডিং প্ল্যানিং, বিজনেস প্ল্যানিং এবং রিটায়ারমেন্ট প্ল্যানিং। এই প্রতিটা ক্ষেত্রে এলআইসি এবং এলআইসির যে পলিসি, এটা কিন্তু জনগণের কাছে যথেষ্ট সমাদর পায় বা সমাদৃত। আমি পজিটিভ দিক থেকে দেখছি। দেখুন, একটা মানুষ যখন ভরসা করে যে আমি একটা সংস্থায় এই জন্য ইন্স্যুরেন্স করলাম যে আমার মৃত্যুর পর আমার পরিবার যেন ডেথ ক্লেম পায়, তো এলআইসির ডেথ ক্লেমের রেশিও কিন্তু অনেক অনেক বেশি। 98.5% দাবির নিষ্পত্তি হয় বা ডেথ ক্লেম পেমেন্ট হয়। এবার যদি বলেন স্যার 1.5% কেন নিষ্পত্তি হয় না, আপনি জানেন যে যখন কেউ পলিসি করছে, তখন সবাই যে সব জিনিসকে সৎভাবে বলছে এমন না হতে পারে। কারো হয়তো মারাত্মক কোনো অসুখ ছিল, অথচ সেই অবস্থায় তার পলিসি হয়ে গেল এবং কোনো কারণে সেটা নন মেডিকেলে পাশ হয়ে গেল, বা সে তথ্য গোপন করে পাশ করিয়ে নিল। এক্ষেত্রে অনেক সময় দাবি পাওয়া যায় না এবং সেই পার্সেন্টেজটা অত্যন্ত কম। এছাড়া অনেক সময় বিভিন্ন ডকুমেন্টেশন বা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশনের পর দু একটা ফ্রড কেস বা ইল্লিগাল কেসে ডেথ হয়েছে, ধরুন কেউ ডাকাতি করতে গিয়ে মারা গেল, কিংবা কেউ এমন কোনো ইল্লিগাল কাজ করতে গিয়ে মারা গেল যেখানে কিন্তু আমাদের এলআইসি প্রিভেনশন রয়েছে। এই ধরনের জায়গাগুলো আমরা বাদ দিলে 98.5% দাবির নিষ্পত্তি হয়। এই জায়গায় কিন্তু আমরা যে কোনো প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির থেকে অনেকটাই এগিয়ে। একটা কারণে এগিয়ে, আপনি হয়তো বলবেন যে স্যার অনেক প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি তো আমাদের থেকেও বেটার ক্লেম রেশিও। দেখুন জায়গাটা কোথায়, যে 25খানা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি মিলিয়ে যেখানে 4 কোটি ক্লায়েন্ট, আর আমাদের একার যেখানে 31 কোটি ক্লায়েন্ট, সেই 31 কোটি ক্লায়েন্টের ওপর 98.5% ডেথ ক্লেম রেশিও বা ক্লেম রেশিও ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, একটা মিনিট, ইম্পর্টেন্ট, সরি, প্লিজ। কেউ কেউ জয়েন করতে পারেননি, আমি একটুখানি দেখি, অনেকে পরে জয়েন করছেন তো। জাস্ট 1 মিনিট, আমাকে একটু সময় দিন।
ওকে, এরপরে চলে আসুন। আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা প্রতিশ্রুতি রাখি কিনা। দেখুন, এলআইসি এমন একটা সংস্থা যেখানে কিন্তু প্রতিটি প্রতিশ্রুতি আমরা পূরণ করছি বলেই আজকে এলআইসির প্রতি এত মানুষের আস্থা রয়েছে, এবং ইফেক্টিভলি এবং প্রমিস অনুযায়ী আমরা পরিষেবা দিই। শুধু এজেন্ট বন্ধুরা পরিষেবা দিচ্ছেন এমন নয়, কিন্তু এলআইসি অ্যাজ আ হোল যথেষ্ট ভালো পরিষেবা কিন্তু দেয়। তাই পলিসি হোল্ডারদের মধ্যে আস্থা বৃদ্ধি হয়েছে, এবং আস্থা রয়েছে এবং বৃদ্ধি হচ্ছে। ওকে, তো দেখুন, আমাদের এলআইসি পলিসি যখন কেউ করছে তখন তার 80C ধারায় বিমার প্রিমিয়ামের ওপর ট্যাক্স রিবেট পাচ্ছে, এবং এলআইসির পলিসি 5 লাখ টাকা পর্যন্ত প্রিমিয়াম হলে 10(10)D ধারা অনুসারে অর্থ করমুক্ত হচ্ছে। কর পরিকল্পনায় এলআইসি পলিসি অত্যন্ত ভালো একটা দিক। এখন আমরা পলিসি কি বিক্রি করি? দেখুন, আমরা এন্ডাওমেন্ট পলিসি বিক্রি করি, পেনশন পলিসি বিক্রি করি, চাইল্ড ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করি, কোনো কোনো সময় আমরা টার্ম ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করি, আবার কোনো কোনো সময় আমরা ইউলিপ পলিসিও বিক্রি করি। তো আজকের ট্রেনিং এর বিষয়বস্তু একটু আলাদা, যে আমাদের ব্যবসা কমে যাচ্ছে, যাদের মানে যে সমস্ত এজেন্টের ব্যবসা কমছে, এমন নয় যে সব এজেন্টের একসাথে ব্যবসা কমছে বা মার্কেটে ধস নেমেছে এলআইসির, এমন কিন্তু নয়। এই ব্যবসা কমে যাওয়া প্রতি বছরই হয়। এক কিছু এজেন্টের সবসময় ব্যবসা কম থাকে, কিছু এজেন্ট মানে অল্প কিছু এজেন্টের ব্যবসা ভালো থাকে। কিন্তু তার মানে এই নয় যে এর মধ্যে কোনো অপরাধ আছে, ব্যবসা কমতেই পারে। ব্যবসা কি শুধু মার্কেটের চাহিদার ওপর ডিপেন্ড করে? আমাদের ক্ষেত্রে না। আমাদের ক্ষেত্রে ব্যবসার 90% বা তারও বেশি নির্ভর করে কিন্তু মার্কেটের ওপর নয়। আমাদের ব্যবসার বাড়া কমা নির্ভর করে বেশিরভাগটা আমাদের নিজেদের উপর। অর্থাৎ এজেন্টের কর্মপদ্ধতি, এজেন্টের মোটিভেশন, এজেন্টের আইডিওলজি, এজেন্টের ওয়ার্ক এবিলিটি, এজেন্টের টাইম ম্যানেজমেন্ট, এজেন্টের টার্গেটিং, এজেন্টের মনের জেদ, ইচ্ছা, এগুলোর ওপর। সো অনেকগুলো পিলারের উপর আমাদের ব্যবসা নির্ভর করে। সেলস একটা পিলার, মার্কেটিং একটা পিলার, আপনার মাইন্ড একটা পিলার, এবং অবশ্যই অবশ্যই আপনার ওয়ার্ক এবিলিটি বা কাজ কেমন করছেন তা সেটা একটা পিলার। সেলস মানে সেলসের কোন টেকনিক ব্যবহার করছেন, কোন ধরনের সেলস করছেন, কোন ধরনের কনসেপ্ট ব্যবহার করছেন, এটা একটা বিরাট বিষয়। তাছাড়া মার্কেটকে আপনি কতটা আপনার অনুকূলে আনতে পারছেন। মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে আপনি কতজনকে চেনেন, সেই সংখ্যা বাড়াতে পারছেন কিনা, কিভাবে চেনেন, কতটা ভালো করে চেনেন, আবার আপনাকে কতজন চেনে, সেই চেনার পরিমাণ বাড়াতে পারছেন কিনা, এবং আপনাকে কিভাবে চেনে, আপনি সেখানে ব্র্যান্ডিং তৈরি করতে পারছেন কিনা, আপনি পার্সোনাল ইমেজ তৈরি করতে পারছেন কিনা। এই দুটো বড় বড় পিলার। সেলস টেকনিকের মানে ভালো টেকনিক, খারাপ টেকনিক, মানে মানে কি বলে যে, এক মিনিট, সায়েন্টিফিক টেকনিক, নন সায়েন্টিফিক টেকনিক, তার উপর কিন্তু আপনার ব্যবসা অনেক নির্ভর করবে। তেমনি মার্কেটিং এর দ্বারা আপনার লিড জেনারেশন, আপনার প্রসপেক্টিং, এগুলো নির্ভর করবে। এবং তার সাথে আর কি দরকার হয়? একটু আগে বললাম মাইন্ড পাওয়ার, তাই না? মাইন্ড পাওয়ার এটা খুব দরকার হয়। আর কি বললাম? আর বললাম ওয়ার্কেবিলিটি। তো দেখুন, আমরা ওগুলো নিয়ে এখনই আলোচনা করব। তো আমরা এখন দেখব যে বিভিন্ন লক্ষ্যের জন্য আমাদের পলিসি কিন্তু উপযোগী, একদম বিভিন্ন লক্ষ্যের জন্য। মানুষের জীবনে বিভিন্ন গোল থাকে। কারো গোল ছেলেমেয়ের এডুকেশন বা তাদের বিবাহের সময় টাকা পয়সার ব্যবস্থা করা। কারো লক্ষ্য হলো যে নিজের বৃদ্ধ বয়স বা তার ওয়াইফকে নিয়ে একটা বৃদ্ধ বয়সে অবসরকালীন টাকার প্রাপ্তি বা রেগুলার ইনকাম বেনিফিট। অথবা কারো লক্ষ্য হলো শুধুমাত্র ট্যাক্স বেনিফিট পাওয়া। আবার কারো লক্ষ্য হলো যে আমি চলো 15 বছর ধরে অন্তত আমার টাকাটা তো বাঁচবে। আবার কারো এটাও লক্ষ্য হতে পারে যে, জাস্ট 1 মিনিট, ইজ দেয়ার এনি প্রবলেম? আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে দেখতে বা শুনতে? যদি হয় লিখবেন কাইন্ডলি। ওকে, আই আই থিঙ্ক দ্যাট দেয়ার ইজ নো সাচ প্রবলেম। ওকে, তো বিভিন্ন ধরনের লক্ষ্য। আবার কারো লক্ষ্য টাকাকে বাড়ানো, কারো লক্ষ্য কারো লক্ষ্য আমরা এস্টেট প্ল্যানিং করব বা এস্টেট ক্রিয়েশন করব। দেখুন, এই জায়গায় দাঁড়িয়ে আমরা ঝুঁকি এবং সঞ্চয়ের ভারসাম্য দিই কিন্তু ম্যাক্সিমাম এন্ডাওমেন্ট পলিসিতে। আমরা এটাকে সেভিংস টুল এবং রিস্ক প্রোটেকশন টুল আকারে বিক্রয় করি।
আর আমরা ৬৮ বছরের ওপর পরিষেবা দিয়ে যাচ্ছি, প্রায় ৭০ বছর। ভারতীয় বাজারে একাধিক প্রজন্মের আস্থা কিন্তু জীবন বীমা নিগম পেয়েছে, বিশ্বস্ত এবং জনপ্রিয় প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে। আমরা এখানে রিটার্ন, ঝুঁকি এবং নিরাপত্তার দিকটা কাস্টমারের কাছে তুলে ধরি এবং আমরা যথেষ্ট ভালোভাবে তাদেরকে বোঝাতে পারি যে আপনার কোন চাহিদা অনুসারে কোন প্ল্যান ভালো বা কোন প্ল্যান আপনার জন্য বেটার। আমরা এলআইসি বনাম মিউচুয়াল ফান্ড, এলআইসি বনাম পিপিএফ, এলআইসি বনাম বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তার সাথে আলোচনা করি এবং পরবর্তী পদক্ষেপের জন্য আমরা পরামর্শ দিই। কিভাবে নিতে পারবেন পলিসি, পলিসি নেয়ার সময় তার যে প্রশ্ন তার উত্তর দিই এবং যখন ক্লোজিং আসে তখন কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু তখন তাকে আইডিয়া দিই যে কিভাবে আপনি শুরু করতে পারেন। আপনার সমস্ত সমস্যা থাকা সত্ত্বেও আপনার কেন এখনই পলিসি করা দরকার। তো চলুন আমরা এরপর আপনাদের কাছে নিয়ে যাব যে হোয়াট আর দ্য প্রবলেমস উই ডু ফিল। আমি তার জন্য আপনাদেরকে লিখে দেখাবো। জাস্ট গিভ মি আ লিটল টাইম। হোয়াইট বোর্ডে লিখলে অনেক সময় আপনাদের একটু সমস্যা হচ্ছে, অনেকে দেখতে পাচ্ছেন না, তাই আমি জাস্ট ওয়ার্ড ফাইলে লিখব। পুনরায় স্মরণ করিয়ে দিই, আপনারা জীবন প্রবাহ পত্রিকার ট্রেনিং সেন্টার থেকে এই ট্রেনিং পাচ্ছেন। আমি আপনাদের বন্ধু, লেখক, প্রশিক্ষক পল্লব কুমার মান্না আপনাদের সাথে রয়েছে। তো চলুন আমরা এখন দেখব। জাস্ট 1 মিনিট। আমি যে পিলারের কথা বলছিলাম, চলুন 4টে পিলার আমি আগে দেখাই যে হোয়াট আর দ্য পিলার্স। 4টে পিলারের ওপর কিন্তু আপনার কাজের গতি প্রকৃতি নির্ভর করে। হ্যাঁ, সমস্যার সমাধান এই নিয়ে আজকে আলোচনা। সমস্যা কেন আসে সেটা নিয়েও আলোচনা করব এবং সমাধানের সূত্র নিয়ে আলোচনা করব। বাট তার আগে আমি আপনাদেরকে দেখাবো দ্যাট ইজ দ্য পিলার। 4টে পিলার কি কি, বাই দা বাই তার মধ্যে আমি একবার দেখে নিই আপনারা চ্যাট বক্সে কিছু লিখছেন কিনা। আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই চ্যাট বক্সে লিখবেন রাইট হিয়ার। আমি এখানে লিখে দিলাম যে আপনি এখানে লিখবেন রাইট হিয়ার। ওকে। তো দেখুন এই যে 4টে পিলার, এই পিলারের ওপর কি দাঁড়িয়ে থাকে। এই 4টে পিলারের ওপর ধরুন একটা ছাদ আছে, ধরা গেল, সরি, আশা রাখি আপনারা দেখতে পাচ্ছেন। ধরুন একটা ছাদ আছে, যে ছাদটা এখানে ঠিক আঁকা যাচ্ছে না, এইভাবে আমি জাস্ট আঁকলাম বোঝানোর জন্য। ওকে। এই যে ছাদ, এই ছাদটা আপনার দরকার কেন জানেন? কারণ এই পিলারগুলো হলো ভিত। ধরুন এটা ছাদ, তো আপনাকে প্রথমে পিলার তৈরি করতে হবে আর সে পিলারের ওপর থেকে আপনাকে কাজ শুরু করতে হবে, মানে ছাদে দাঁড়িয়ে আপনাকে কাজ শুরু করতে হবে। ওকে। মানে এই যে ছাদ, এটা ধরুন ছাদ, এই ছাদে দাঁড়িয়ে আপনাকে কাজ শুরু করতে হবে। আপনি একদম গ্রাউন্ড থেকে কাজ করতে গেলে অনেক সমস্যা হবে, তখন আপনি প্রচুর কম্পিটিশন পাবেন, নানান ধরনের কম্পিটিশন, কাস্টমারের মানে এজেন্টের কম্পিটিশন, আদার কোম্পানির কম্পিটিশন, আদার প্রোডাক্টের কম্পিটিশন, নিজের সঙ্গে নিজের কম্পিটিশন, মার্কেটে গিয়ে নানান ধরনের কম্পিটিশন পাবেন। কিন্তু আপনি যদি একটা ছাদ তৈরি করেন, ছাদের ওপর থেকে আপনার সাফল্যের স্বর্গ দিকে এগোতে চান, আপনার সাফল্যের এভারেস্টের চূড়ার দিকে এগোতে চান, তাহলে কিন্তু তারপর সম্ভব হবে। অর্থাৎ আপনার ছাদের ওপর এরকম একটা আপনি পাহাড়ের ওপর পাহাড় তৈরি করুন এবং তারপর থেকে চলুন। আশা রাখি আপনি আইডিয়াটা কিছুটা বুঝতে পারছেন। এটা ছাদ। ওকে। আমি জাস্ট
দেখাবার জন্য করেছি, চারটে পিলার ধরে নিন, এগুলো পিলার, এবং সেই পিলারের ওপর দাঁড়িয়ে আছে। তুমি একটু আগে কি বললাম, এই পিলারগুলো কি কি হওয়ার কথা। তো চলুন লেখা যাক পিলারগুলো কি কি হওয়ার কথা। লিখি ওপর থেকে। সেলস স্কিল, মার্কেটিং স্কিল। কোনটা আগে কোনটা পরে পরে আমরা দেখব। মাইন্ড পাওয়ার বা মেন্টাল স্কিল বা মাইন্ড পাওয়ার, এবং ওয়ার্ক অ্যাবিলিটি। এই ওয়ার্ক এবিলিটির মধ্যে অনেক কিছু ঢুকে আছে। এই ওয়ার্ক এবিলিটির মধ্যে আমি এটা প্রথমে দেখাই, টাইম ম্যানেজমেন্ট, আপনি কিভাবে টাইম ম্যানেজ করতে পারছেন এটা ঢুকে আছে। আপনার কোন কোন হ্যাবিট, গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট, ওকে। আপনার কিভাবে আপনি ওয়ার্ক ম্যানেজমেন্টের মধ্যে অনেক কিছু, কিরকম টাইম ম্যানেজমেন্ট, হ্যাবিটস, এগুলো যেমন রয়েছে। তারপরে হচ্ছে আপনি আপনি মানে ডুজ অ্যান্ড ডোন্টস, অর্থাৎ আপনি কি কি করেন প্রতিদিন, আপনি কি কি করেন, কিভাবে করেন, হাউ, এই সব কিছু লুকিয়ে রয়েছে। আচ্ছা, মাইন্ড পাওয়ারের মধ্যে, এর মধ্যে কিন্তু সবচেয়ে বড় যেটা রয়েছে সেটা হচ্ছে টার্গেট। আপনি সত্যি বড় টার্গেট ভাবেন কিনা, আপনি ফিউচার ভিউ আপনার কেমন, আপনি ফিউচার সম্পর্কে কি ভাবেন, ওকে। তারপরে আপনি কতটা স্টেবল, কতটা অপটিমিস্টিক, আপনি কতটা অ্যাকসেপ্ট করতে পারেন রিজেকশনকে বা সেটব্যাককে। আমাদের সেটব্যাক হবেই হবে, কাজ করতে গেলে আমাদের 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 প্রফেশনে বারবার সেটব্যাক হবে। আপনার বাউন্স ব্যাকের ক্ষমতা কতটা, অর্থাৎ আবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা কতটা, ওকে। আপনি কতটা মাইন্ড পজিটিভ রাখতে পারেন, আপনার আপনার ইমোশনগুলো কে আপনি কতটা কন্ট্রোল করতে পারেন। ইমোশন কন্ট্রোল, যাকে আমরা মাপি ই কিউ দিয়ে, ই কিউ, ইমোশনাল কোসিয়েন্ট দিয়ে, এই ধরনের নানান বিষয় রয়েছে একটা এজেন্টের সফলতা আর বিফলতার জন্য দায়ী। আচ্ছা, আমি প্রথমে একটা প্রশ্ন করি, যে আপনারা কি মনে করেন যে অ্যাট প্রেজেন্ট এলআইসির মার্কেট ভালো নয়? আমি উত্তর দিয়ে দিচ্ছি, এই সময় কিন্তু এলআইসির মার্কেটকে খারাপ করার জন্য নতুন কোনো ঘটনা ঘটেনি, নতুন কিছুর আবির্ভাব ঘটেনি। যদি বলেন তাহলে স্যার আমার ব্যবসা কেন খারাপ হচ্ছে, দেখুন তাহলে আপনার ব্যবসা এই জন্যই খারাপ হচ্ছে যে কারণে, যে কারণে অনেকের খারাপ হচ্ছে। মানে কি, উত্তর কি, উত্তর হলো জেনারেল কারণে হচ্ছে, সনাতন কারণে হচ্ছে, নর্মাল কারণে হচ্ছে। অর্থাৎ মার্কেট থেকে আলাদা করে বাধা কিচ্ছু আসছে না, নতুন কোনো বিরাট বিপর্যয় আসেনি, এলআইসি সম্পর্কে কোনো বদনাম ঘটেনি, হঠাৎ করে কাস্টমাররা শিফট করে মিউচুয়াল ফান্ডে চলে গেল এমন নয়, আমাদের মাঝখানে হঠাৎ করে চিট ফান্ড কোম্পানিরা এসে অনেক লোভ দেখিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে এমনও নয়, প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিরা আমাদের মার্কেটকে পুরো কেড়ে নিচ্ছে এমনও নয়, অনলাইনে সমস্ত ব্যবসা চলে যাচ্ছে এমনও নয়, আদৌ নয় কিন্তু। যদি বলেন নয় কি, আমার তো এরম ঘটছে, ঘটছে, কিন্তু পার্সেন্টেজ এত কম যে ওগুলো আপনার আসল প্রবলেম নয়। তাহলে আপনার প্রবলেম কোথায়? আপনার প্রবলেম ম্যাক্সিমামটা, মেজরিটিটা, এখন অন্তত আপনার নিজের তৈরি করা, অথবা নিজের এনভায়রনমেন্টের, অথবা নিজের পাশাপাশি, যেটা আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হলো গুড নিউজ। ব্যাড নিউজ কোনটা? ব্যাড নিউজ থাকে, অনেক সময় থাকে, অনেক সময়, যেমন ধরুন কি কয়েক বছরের আগে হঠাৎ করে এলআইসির প্রাইভেটাইজেশনের খবর নিয়ে মার্কেট উত্তাল হয়ে গিয়েছিল। আবার করোনার বছরে ওভারঅল মার্কেট সিজ হয়ে গিয়েছিল। আবার যখন মিউচুয়াল ফান্ডের একটা সময় মারাত্মক ঢেউ এসেছিল, যদি বলেন এখন কি নেই, দেখুন এখন আস্তে আস্তে মানুষ দুটোকেই বুঝছে। একটা সময় মিউচুয়াল ফান্ডের দারুণ ক্রেজেস ছিল, এখনো আছে, ক্রেজটা ছড়াচ্ছে, কিন্তু গভীর হচ্ছে না। তার মানে কি, যারা
5 বছর আগে মিউচুয়াল ফান্ড করে করে লাফাচ্ছিল, তাদের কাছে যদি যান, তারা এখন মিউচুয়াল ফান্ডের প্রতি অত তীব্র আকর্ষণ অনুভব করে না। কিন্তু যারা এই সদ্য সদ্য মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে পারছে, তারা আপনার কাছে তীব্র বাধা তৈরি করবে। বুঝতে পারলাম কি? অর্থাৎ মার্কেটে খুব বেশি কিন্তু প্রবলেম নেই। এবার যদি বলেন সিজনাল প্রবলেম, সেটা তো থাকেই থাকে। যেমন বর্ষাকাল, এই সময় অনেকে গ্রামের দিকে চাষবাসের জন্য টাকা ইনভেস্ট করছে, তারা এলআইসি করতে চায় না অনেক সময়। এছাড়া বর্ষাকালে অনেক ব্যবসাদারদেরও ভালো ব্যবসা হয় না অনেক সময়। বাট আমরা আজকাল পরশুর কথা ভাবছি, নাকি আগামী 8 মাসের কথা ভাবছি? আমরা আগামী 8 মাসের কথা ভাবছি। তাই আমাদের সামনে অনেক ভালো সিজন আসছে। যেমন আমাদের সামনে পুজোর মাস আসছে। পুজোর মাসে প্রচুর টাকা মানুষ বিনিয়োগ করে, তার একটা অংশকে আমরা এলআইসিতে অবশ্যই আনতে পারি। টাকাটা কোথায় যাচ্ছে? একজনের হাত থেকে আর একজনে। তো যার কাছে যাচ্ছে তার কাছে আমরা পলিসি করতে পারি। আবার যে দিচ্ছে, কনজিউমার, তাদের খরচের আগেও আমরা কিছু টাকা এলআইসিতে শিফট আউট করে নিতে পারি। সো উই ক্যান ডু ইট। মার্কেটে সিজনাল প্রবলেম চলছে। একদম একদম। আহ, বিভিন্ন এজেন্টের সংখ্যা বাড়ছে, আপনি যেটা বলছেন। দেখুন, এজেন্টের সংখ্যা বাড়ছে, দোকানের সংখ্যা যদি কোনো একটা বাজারে বাড়ে, তাহলে কি করতে হয়? দোকান বন্ধ করে দিতে হয়, তাই কি না? নিজের দোকানটাকে অন্য সমস্ত দোকানের থেকে কি করে অনেক বেশি জনপ্রিয় করা যাবে, কি করে অনেক বেশি শক্তিশালী করা যাবে, এটা করতে হয়। দেখুন, এটা প্রত্যেকের বাজারে ঘটে। আপনি আপনার বাজারে গিয়েও খোঁজ করবেন, মিষ্টির দোকান একটা দুর্দান্ত চলে, বাকিগুলো অত ভালো চলে না। কাপড় জামার দোকান একটা দুটো দুর্দান্ত চলে, বাকিগুলো চলে না। সোনার উপর দোকান একটা দুর্দান্ত চলে কি দুটো দুর্দান্ত চলে, বাকিগুলো চলে না, কম চলে। দ্যাট ইজ কল্ড সামথিং মিসিং, যাদের চলছে না। ভাগ্য, সবসময় ভাগ্যের কথা দোষ দিয়ে লাভ নেই। অর্থাৎ আমাদের কিন্তু ভাবতে হবে, কম্পিটিশন হলে যে অনিবার্য কম্পিটিশন হবেই। কম্পিটিশন হচ্ছে, অনলাইনেও তো কম্পিটিশন হচ্ছে। মানুষ খুললেই অনলাইনেও পলিসি কিনতে পারে। বাট কম্পিটিশনের মাঝেও কিন্তু টপ এজেন্টরা টপার কাজ করছে, এবং আপনিও পারবেন। কারণ এত বেশি মার্কেট পড়ে আছে। এর কারণটা কি? দেখুন, যদি তাই হতো, এত বড় একটা এলআইসি সংস্থা থাকার পরে 25খানা কোম্পানি যাটা যার ব্যবসা শুরু করতো এখানে, তারা তো বুঝতেই পারতো যে এত 14.5 লক্ষ এলআইসি এজেন্ট রয়েছে, আমাদের এজেন্টটা তো কাজই করতে পারবে না। লোকে তো এলআইসি গভর্নমেন্টের কোম্পানি, এলআইসির প্রতি চরম আস্থা। আমাদের এজেন্টরা কি করে কাজ, কিন্তু তারাও করছে। কেন জানেন? কারণ 140 crore যদি আমাদের পপুলেশন হয়, আউট অফ দ্যাট 75 crore প্রায় ইনসিওরেবল পপুলেশন আছে আমাদের ইন্ডিয়াতে, যার মধ্যে মাত্র 35 crore পপুলেশনের ইন্স্যুরেন্স হয়েছে। তাহলে গ্যাপ কত আছে? গ্যাপ আছে এখনো 40 crore। মানে আমরা 70 বছর ধরে এতগুলো কোম্পানি মিলিয়ে আমরা এত বছর, ছোট কোম্পানির নতুন কোম্পানিগুলো 25 বছর কাজ করছে, কেউ 20 বছর কাজ করছে, সবাই মিলে 35 কোটি মানুষের পলিসি করতে পেরেছে, 40 কোটি মানুষের পলিসি নেই। আবার যে 35 কোটি মানুষের পলিসি আছে, তাদের পার হেড প্রিমিয়াম, আচ্ছা, পার হেড সামেশিওর কত, পার হেড প্রিমিয়াম কত? আমাদের এখানে ইন্স্যুরেন্স পেনিট্রেশন কত? অত্যন্ত কম। তার মানে জায়গা আছে। সামেশিওর তো খুবই কম, 2.5 লাখের কাছাকাছি পার পার হেড সামেশন, 2 থেকে 2.5 লাখের মধ্যে। প্রিমিয়াম এলআইসির ক্ষেত্রে মাত্র 7,000 টাকার মতো পার হেড আমরা প্রিমিয়াম এনেছি বা আনছি। এখন নতুন পলিসির ক্ষেত্রে হয়তো আমরা 8 থেকে 10,000 এরকম আমরা অ্যাভারেজে প্রিমিয়াম আনছি। আপনি বেশি আনছেন, অন্যেরা কম আনছে। তো বিরাট মার্কেট রয়েছে। এরপরে চলে আসুন মার্কেটিং স্কিল। দেখুন, মার্কেটিং স্কিল আমাদের, আমি কিন্তু সমস্যার দিক থেকে না দেখিয়ে আমি পজিটিভ দিক থেকে আজকে ট্রেনিংটাকে দেখাচ্ছি, বা পজিটিভ অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। কি করতে হবে সমস্যা সমাধানের জন্য? কি করতে হবে? জাস্ট 1 মিনিট প্লিজ। মার্কেটিং স্কিল,
এই মার্কেটিং স্কিলের কথা যদি আমাদের বলতে হয়, তাহলে আমাদের বলতে হবে মার্কেটিং স্কিল আর সেলস স্কিলের মধ্যে পার্থক্য কি। মার্কেটিং স্কিল মানে হচ্ছে মার্কেট তৈরি করা। তো মার্কেট তৈরি করার একটা প্রাথমিক কাজ হচ্ছে ফাইন্ড দা কাস্টমার। কাস্টমার বের করা। আচ্ছা, কাস্টমার কি খুঁজে পাওয়া যায়? আমরা যদি মাটির নিচে গিয়ে সোনা খুঁজতে যাই, গোল্ড, সোনা, দেখবো যে নিচে সোনার বিস্কুট পড়ে আছে? না। সেখানে কি করব? সেখানে আমরা যদি পাই, কোনো সময় কেউ পায়, তো তারা কিভাবে পায়? তারা পাথরের সঙ্গে মিশে আছে। তাহলে কাস্টমারকে খুঁজে পাওয়া যায় না সহজে। তাহলে আপনাকে কি খুঁজতে হবে? আপনাকে প্রথমে লিড খুঁজতে হবে। লিড অর্থাৎ যাদের মধ্যে কাস্টমার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদেরকে খুঁজতে হবে। মেবি ইন্টারনেট প্রবলেম, বাট ইফ ইট ইজ ফর মি, যদি আমার এখান থেকে হয়, আমি আরেকটা ওয়াইফাই চেঞ্জ করে নিচ্ছি। যদি আপনার ওখান থেকে হয়, তাহলে আপনি একটু ওয়েট করুন, ঠিক হয়ে যাবে। দেখুন, ফাইন্ড দ্য কাস্টমার, তাহলে আমাদের প্রথমে লিড খুঁজতে হবে। ইন্টারনেটের সমস্যা তো হচ্ছে, নতুন ওয়াইফাই তাই হচ্ছে। ওকে, আশা করি আপনারা দেখতে বা শুনতে পাচ্ছেন। লিডের পর আমাদের প্রসপেক্ট খুঁজতে হবে, বাছাই করতে হবে। প্রসপেক্ট থেকে আমাদের কোয়ালিফাইড প্রসপেক্ট বাছাই করতে হবে, অর্থাৎ বিশুদ্ধিকরণ। সমস্ত কোয়ালিফাইড প্রসপেক্ট, তারা কিন্তু আসলে নর্মাল প্রসপেক্ট। আবার সমস্ত প্রসপেক্ট আসলে লিড। কিন্তু আমরা যখন কাস্টমার খুঁজব, তখন আমরা কোথা থেকে পাবো? আমরা শুরু করব লিড থেকে। আগে লিড, তারপর প্রসপেক্ট, তারপরে কোয়ালিফাইড প্রসপেক্ট। হ্যালো? হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, পাবেন আজকে। পাঠিয়ে দিন, আমি একটা অনলাইন ট্রেনিং আছে, আপনি পাঠিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবেন। ওকে? আমার ট্রেনিং চলছে না এখন, আমার 10:30 পর্যন্ত চলবে। ওকে? তো লিড, প্রসপেক্ট, কোয়ালিফাইড প্রসপেক্ট, এটাই কি মার্কেটিং? এটা মার্কেটিং এর একটা পার্ট। দেন এরপর আমাদের পার্ট কি? এরপরে পার্ট হচ্ছে ব্র্যান্ডিং, র্যাপো বিল্ডিং, আর কি রিলেশন মেকিং। এরপরে কি হচ্ছে? এরপরে আমাদের কাজ হচ্ছে মার্কেটিং এ, সেটা হচ্ছে পপুলারিটি, এবং তার সাথে ট্রাস্ট বিল্ডিং, এবং গুড সার্ভিস। গুড সার্ভিসটা মার্কেটিং এর পার্ট। ইয়েস, কারণ আপনার গুড সার্ভিসই আপনার পপুলারিটি বাড়াবে এবং আপনার ব্র্যান্ড তৈরি করবে, তাই না? এছাড়া কিছু প্রোঅ্যাক্টিভ মার্কেটিং অ্যাক্টিভিটি আমাদের করতে হবে। আমরা শুধু এইগুলো করলেই কি হবে? দেখুন, ব্র্যান্ডিং, এইগুলোর জন্য আমাদের কিছু প্রোঅ্যাক্টিভ মার্কেটিং অ্যাক্টিভিটি করতে হবে। আমি বলছি এগুলো কি। সেটা আমরা ডিজিটাল করব অ্যান্ড ফিজিক্যাল করব। মানে আপনি যদি ভাবেন আমি নিষ্ঠাভরে কাজ করে যাব, আমি নিজেকে কোয়ালিটির এজেন্টে পরিণত করব, আমার নলেজ বাড়াবো, আমার স্কিল বাড়াবো, আর ধীরে ধীরে মানুষের কাছে আমি জনপ্রিয় হয়ে যাব, ধীরে ধীরে মানুষের কাছে আমি বিশ্বাস অর্জন করব, এমনটা কিন্তু পুরোপুরি সত্য নয়। কোনটা সত্য, কোনটা সত্য নয়? আপনি নলেজ গ্যাদার করলে অবশ্যই জনপ্রিয়তার দিকে এগোবেন। আপনার স্কিল ডেভেলপমেন্ট হলে অবশ্যই আপনার কোয়ালিটি ডেভেলপমেন্ট হবে এবং আপনি জনপ্রিয়তা, ট্রাস্টের দিকে এগোবেন। গুড সার্ভিস দিলে অবশ্যই আপনি ট্রাস্টের দিকে এগোবেন। কিন্তু তার ফায়দা বা লাভটা পেতে গেলে আপনাকে শুধু কাজ করে দিয়ে চুপ করে বসে থাকলে হবে না, আপনাকে কিছু প্রোঅ্যাক্টিভ মার্কেটিং অ্যাক্টিভিটি করতে হবে। এর মানে কি? আপনার নিজের প্রচার করতে হবে, আপনার
নিজের প্রচার, নিজের ব্র্যান্ডিং, তার সাথে আপনার কনসেপ্ট সেগুলোকে প্রচার করা, লাইফ ইন্স্যুরেন্সের কনসেপ্টকে প্রচার করা, এগুলো আপনাকে করতে হবে ডিজিটাল এবং ফিজিক্যাল পদ্ধতিতে, অর্থাৎ অনলাইনে এবং অফলাইনে, যাতে করে অনেক অনেক বেশি মানুষ আপনাকে চিনতে পারে। শুধু চিনতে পারলে হবে না, আপনার মধ্যে স্পেশালিটি কি আছে এটা জানতে পারবে। আপনার সঙ্গে যুক্ত হলে তারা অন্য এজেন্টের থেকে আলাদা কি সুবিধা পেতে পারে, আলাদা কি সুবিধা পেতে পারে, বা আপনি অন্যদের থেকে অনন্য কেন, ইউনিক কেন, আপনাকে কেন বিশ্বাস করা যেতে পারে আপনি জানেন, কিন্তু তাদেরকে জানাতে হবে যে আমাকে কেন বিশ্বাস করতে পারেন। তো আজকের যুগে অনলাইন ডিজিটাল মিডিয়ার মাধ্যমে অনেক অনেক কোম্পানি আমাদের মনের মধ্যে ঢুকে পড়ছে মোবাইলের দ্বারা। অনেক সময় আমরা সেগুলোকে কিন্তু যাচাই করে দেখিও না যে সত্যিকারের কতটা ভালো কোয়ালিটির, কতটা গুড। বাট বারবার বারবার আমাদের মোবাইলে আসার ফলে, ডিজিটাল মার্কেটিং করার ফলে ধীরে ধীরে আমাদের মনে কিন্তু বিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে। তার ফলে সত্যিকারের বাস্তবে কে কতটা ট্রাস্টফুল, কতটা কোয়ালিটির, এর থেকেও বর্তমান যুগে কিন্তু বেশি দরকার হয়ে পড়ছে প্রোঅ্যাক্টিভ মার্কেটিং। সো ইট ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য সার্ভাইভাল অফ দ্য এলআইসি এজেন্টস অ্যাট প্রেজেন্ট মার্কেট সিনারিও। তো আপনাকে এটা দেখতে হবে। দেখুন, মার্কেটিং স্কিলের মধ্যে একটা তো বললাম প্রসপেক্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো একটা জিনিস, সেটা হচ্ছে মার্কেটিং এর মধ্যেও পড়ে, এটা স্কিলের, সেলস স্কিলের মধ্যেও হবে, পড়ে। তবু আমি বলবো পাবলিক কমিউনিকেশন, এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার। সরি, একবার আমি গ্রুপটা দেখে নিচ্ছি। এত পরে পরে জয়েন করছেন তো, কখন জয়েন করবেন ওনারা? ওকে, এবার চলে আসুন যে সেলস স্কিল। আমি কিন্তু সমাধানের দিক থেকে ঢুকছি। ওকে, জেনারেল সমাধান, তারপরে আমি সমস্যার দিক থেকে ঢুকবো। এবং আগামী 8 মাসে যাদের ব্যবসা থেমে গেল বা থেমে আছে, যারা, যেটা আপনি দেখেছেন যে আমরা কি লিখেছিলাম, যে ব্যবসা থেমে গেছে, মার্কেটে ব্যবসা আছে কিনা, এবং আপনার কাজ ভালো হচ্ছে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুগুণ তিনগুণ কি করে ব্যবসা করবেন আগামী 8 মাসে, সেই নিয়ে আমি আলোচনা অবশ্যই করব। দেখুন, সেলস স্কিলের মধ্যেই আমি ফেলে দিচ্ছি নলেজটাকেও। কেন? আহ, আহ, আমাদের এই ব্যবসায় বেশ কিছু নলেজ দরকার হয়। কিরকম নলেজ? আমাদের মূলধন কি এখানে? দেখুন, আমাদের মূলধন কিন্তু খুবই কম। হ্যাঁ, দরকার আমি যদি সময় পাই একবার দেখাবো যে অন্যান্য প্রফেশনে, অন্যান্য ব্যবসায় মেনলি কত মূলধন দরকার হয়। আমাদের এখানের মূলধন কিন্তু কাস্টমার, আমাদের নলেজ, আর আমাদের স্কিল, তার সঙ্গে টাইম, এই চারটে জিনিস। আপনারা যদি মনে করেন যেটা লিখে নেবেন তো লিখে নিতে পারেন আলাদা করে। Just আমি এখানে মোটামুটি আমার মতে এই চারটে জিনিস। একটা মূলধন অবশ্যই কাস্টমার বা পিপল, জনগণকেও বলতে পারেন, কারণ সেখান থেকেই তো কাস্টমার আসবে। আপনার নলেজ, নলেজ কেন লাগে? এটা তো পড়াশোনা কি, তাহলে নলেজ কেন লাগে? দেখুন, নলেজ এই জন্য লাগে যে মানুষকে মোটিভেট করতে গেলে না অনেক সুন্দর কথা বলতে হবে। তো কথার মধ্যে শুধু ফাঁকা কথা দ্বারা আপনি মোটিভেট করতে পারবেন না। আপনার কথার মধ্যে কিছু কিছু জায়গা ফাঁকা থাকবে, কিন্তু কিছু জায়গায় আপনার নলেজ থাকবে, বা অনেকটা বলা যেতে পারে নলেজ নির্ভর কথা বলতে হবে। সেই নলেজের মধ্যে এমনকি ইমোশনটাও নলেজ, কেন জানেন? একটা মানুষকে কোন ইমোশন দিয়ে আমি কথা বলবো, এটা বুঝতে গেলে সেই কাস্টমারটা সম্পর্কেও আপনার নলেজ চাই। নলেজ মানে কি? নলেজ মানে হচ্ছে, দেখুন আমি এখানে লিখে দিচ্ছি, নলেজ মানে হচ্ছে হোয়াট অ্যান্ড হোয়াই।
মেনলি এই দুটো যদি জানতে পারেন, যে যে কোনো ব্যক্তি সম্পর্কে বা যে কোনো বস্তু সম্পর্কে, যে যে কোনো ঘটনা সম্পর্কে, যেটা কি আর কেন, তাই না? এই ধরুন কোন একজন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার এলআইসি পছন্দ নয়, তাহলে আপনাকে ভাবতে হবে যে উনি আমাকে ঠিক কি বললেন, ভালো করে বুঝতে হবে। এলআইসি পছন্দ নয় বলতে চাইলেন না আমাকে পছন্দ নয়, এলআইসি কোম্পানিকে পছন্দ নয়, নাকি এলআইসির ইন্স্যুরেন্সের কনসেপ্টকে পছন্দ নয়, কি বলতে চাইলেন? দরকার আপনাকে বারবার প্রশ্ন করে, পাটে পাটে প্রশ্ন করে জানতে হবে কোনটা পছন্দ নয়। এই যে মারা গেলে লাভ, এটা পছন্দ নয়, নাকি লং টার্ম বলে পছন্দ নয়, কোন জায়গাটা, এবং তার সাথে হোয়াই, কেন পছন্দ নয়, এই দুটোকে যদি আপনি যুক্ত করে দেন তাহলে আপনার নলেজ হয়ে যাবে। যেমন ধরুন আপনি যখন বলছেন যে এলআইসি পলিসির এই এই সুবিধা আছে, তাহলে আপনাকে তো এটা জানতে হবে যে এলআইসি পলিসির কি কি সুবিধা আছে, কি কি। তাহলে কি কি মানে হোয়াট, হোয়াট অ্যান্ড হোয়াই, এই সুবিধাগুলো কেন তার কাজে লাগে, এই সুবিধাগুলো অন্যান্য স্কিমের থেকে কেন বেটার, এই কেন, এটাই নলেজ, তাই না? তাহলে আপনি যখনই একটা কাস্টমারকে অ্যাপ্রোচ করবেন, প্রেজেন্টেশন করবেন, টেলিফোনে কথা বলবেন, নিজের ব্র্যান্ডিং করবেন, মার্কেটিং করবেন, সব জায়গায় নলেজ লাগবে। ইমোশন, একটা মানুষকে, আচ্ছা আমি ওনার বাচ্চাকে নিয়ে ইমোশন তৈরি করব, না ওনার বৃদ্ধ বয়সকে নিয়ে ইমোশন তৈরি করব, টাকার রিটার্ন নিয়ে ইমোশন তৈরি করব, না বিমার কনসেপ্ট নিয়ে ইমোশন তৈরি করব, তার অতীত নিয়ে ইমোশনে যাব নাকি ভবিষ্যৎ নিয়ে ইমোশনে যাব, তাকে ভয়ের জায়গা দেখাবো নাকি আনন্দের জায়গা। দেখুন আমরা ভয় দেখিয়েও পলিসিকে মোটিভেট করি, যে স্যার আপনি না থাকলে কি হবে, বৃদ্ধ বয়সে টাকা না থাকলে কি হবে, এগুলো ভয়ের জায়গা। আবার আপনি যদি এলআইসি করেন তাহলে আপনার ছেলে বা মেয়ে, তাকে ডাক্তার হিসেবে দেখতে পাবেন, তাকে একটা বড় হাইয়ার এডুকেশন দিতে পারছেন, স্বপ্ন পূরণ হচ্ছে, এটা আনন্দের জায়গা। তাহলে আপনি ভয় দেখাবেন না আনন্দ দেখাবেন? দেখুন দেখাতে তো আমাদের হবে। কেন দেখাতে হবে? আমরা মিথ্যে করে দেখাচ্ছি না, ডাক্তারও আমাদের ভয় দেখায়। ডাক্তার না ভয় দেখালে আমরা ওষুধ খাবো না, আমরা টেস্ট করব না, আর মিথ্যে করেও ভয় দেখাচ্ছে না ডাক্তার। তো আমরাও ভয় দেখাবো, তারই ভয়টা তাকে দেখাবো, তারই ভবিষ্যৎটা তাকে দেখাবো। কিন্তু এটা দেখাতে গেলে আমাকে জানতে হবে তো যে তার কোনটাতে সত্যিকারের প্রবলেম আছে, সত্যি কোনটাতে ভয় আছে। মিথ্যা ভয় দেখালে তো কাজ হবে না, মিথ্যা স্বপ্ন দেখালেও তো কাজ হবে না। তাহলে আমাদের নলেজটা কেন লাগে এবার বুঝতে পারছেন? এইবার প্রশ্ন হচ্ছে, এইবার প্রশ্ন হচ্ছে বিভিন্ন ধরনের স্কিল। আচ্ছা যাই হোক, আমি এখানে লিখছিলাম পিপিল আমাদের ইনভেস্টমেন্ট কি, ইন্স্যুরেন্স। যারা এই কথাগুলো, যাদের ভালো লাগছে তারা কাইন্ডলি চ্যাট বক্সে লিখবেন ওয়াই, যে ইয়েস আমাদের মনোপুত লাগছে বা আমরা ফলো করছি। ওয়াই লিখুন, অন্তত ওয়াই মানে ইয়েস। ওকে, তো ওয়াই, ওকে, এরপরে হচ্ছে পিপল, নলেজ, হোয়াট অ্যান্ড ওয়াই, এটা বুঝলাম, এটা আমাদের ইনভেস্টমেন্ট। আরেকটা বলেছিলাম টাইম, একদম। আর কি বললাম ভুলে গেলাম তো। পিপল, নলেজ, টাইম, এগুলো তো আমাদের ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আমাদের দক্ষতা, এক্সপার্টাইজ, এক্সপার্টাইজ ডেভেলপমেন্ট, এর জন্য ইনভেস্ট করতে হবে, নিজেকে এক্সপার্ট করতে হবে না। এই এক্সপার্টাইজ ডেভেলপমেন্টের মধ্যে স্কিল নলেজ দুটোই পড়ে যদিও, কিন্তু মেনলি স্কিল, কারণ আপনার এটা একটা অ্যাডভাইজারি, স্কিল ডেভেলপমেন্ট। তাহলে এই চারটে হলো, এই চারটে জায়গা ইনভেস্টমেন্ট। পিপিলের ওপর আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, জনগণের ওপর, তাকে খোঁজার জন্য সময় ইনভেস্ট করতে হবে, তাকে তার সঙ্গে রিলেশন বাড়ানোর জন্য আপনাকে বিভিন্ন জিনিস ইনভেস্ট করতে হবে, এমনকি ত্যাগ স্বীকার করতে হবে। ধরুন কারোর সাথে রাগ আছে, সেই রাগটা পুষে না রেখে ইগোটাকে নষ্ট করে তার কাছে যেতে হবে। লজ্জা লাগে, লজ্জাটাকে ত্যাগ করে তার কাছে যেতে হবে, এটাও তো একটা ইনভেস্টমেন্ট, তাই না? তাদের জন্মদিন, তাদের বিবাহ বার্ষিকীতে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে, টাইম, ছোট একটা গিফট, তার বাড়িতে যাওয়া, তাকে ফোন করা, ইনভেস্ট করতে হবে, সার্ভিস দেওয়া, বিনা বিনা পলিসি না করেই সার্ভিস দেওয়া, এগুলো করতে হবে। নলেজ, নলেজের জন্য সময় ইনভেস্ট করতে হবে, শিখতে হবে, আর কোনো কোনো জায়গায় পয়সা ইনভেস্ট করতে হবে, শিখবেন যেখান থেকে তার জন্য। ওকে, তো আপনারা লিখছেন অনেকে, ওয়াই লিখেছেন, ধন্যবাদ। অনেকে লিখেছেন কার্তিক নস্কর, কেদারনাথ সাউ, চন্দ্র, অরবিন্দ চোংদার, নিতাই বিশ্বাস, চিত্ত হালদার, উত্তম প্রধান, বিশ্বজিৎ সর্দার, অসীম ঘোষ, ধন্যবাদ। তো চলুন, এই জায়গায় দেখাচ্ছিলাম যে
আমরা ইনভেস্টমেন্ট তো কি করি আমরা দেখলাম, এর বাইরে কিছু কিছু ইনভেস্টমেন্ট অবশ্যই করতে হয়, বাট মেজরিটি ইনভেস্টমেন্ট আপনার এটা। এরপরে কারো অফিস দরকার হবে, কারো মোটর বাইক দরকার হবে, মোবাইল ফোন দরকার হবে, চার চাকা গাড়ি দরকার হবে, আস্তে আস্তে দরকার হবে, কিন্তু এই কটা বেসিক লেভেল আপনার ইনভেস্টমেন্ট দরকার আছে। তো সেলস স্কিলের মধ্যেও কিন্তু নলেজ পড়ে। আমি একটু আগেই লিখে দিয়েছি, নলেজ মানে হোয়াট অ্যান্ড ওয়াই। তো কোন ব্যাপারে নলেজ পড়বে? দেখুন, ফাইন্যান্স। আমি সহজ করে লিখতে পারি, এটাকে বলে পার্সোনাল ফাইন্যান্স। শুধুমাত্র এলআইসির নলেজ থাকলে হবে না, কিন্তু পার্সোনাল ফাইন্যান্স এর নলেজ চাই। এলআইসি, তা এলআইসির প্রোডাক্ট, এলআইসি কোম্পানি, এলআইসির মেকানিজম, এগুলো চাই। এবং কম্পারিজন, কম্পারেটিভ নলেজ চাই, অর্থাৎ আপনাকে তুলনামূলক জ্ঞান চাই। আর অবশ্যই আপনার কাস্টমার সম্পর্কে নলেজ চাই। আরো এটসেট্রা এটসেট্রা লিখলাম কেন, আরো অনেক নলেজ চাই, যেগুলো পরে পরে আপনি বুঝতে পারবেন কি। কিন্তু বেসিক্যালি পার্সোনাল ফাইন্যান্স, এলআইসি, কম্পারেটিভ এবং কাস্টমারের উপর নলেজ। তাহলে সেলস স্কিল কি শুধু নলেজ না, নলেজের ম্যানিফেস্টেশন। নলেজটাকে ইউটিলাইজ করতে গেলে হাউ দরকার। হাউ মানে কিভাবে করব। তাহলে কিভাবে কি করতে হবে আপনাকে, দেখুন সেটাও লিখে দিচ্ছি। আপনাকে যেটা করতে হবে, একটু স্পেস দিয়ে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, মানে জড়িয়ে যাচ্ছে। কিভাবে কি করবেন আপনি? দেখুন, আপনাকে প্রথম হচ্ছে আপনাকে কনসেপ্ট শো করতে হবে। আপনি যে কনসেপ্ট নিয়ে গেছেন সেই কনসেপ্টটাকে শো করতে হবে। আগে পরে হতে পারে, আমি পরপর বলছি কয়েকটা জিনিস যে কি করতে হয় আপনাকে। কনসেপ্ট শো করতে হয়। দেখুন, কাস্টমারকে মোটিভেট করতে হয়, কাস্টমারকে পারসুয়েট করতে হয়, কাস্টমারের সঙ্গে বার্গেনিং করতে হয়। কারণ অনেক সময় আপনি যতটা বড় প্রিমিয়াম চাইছেন তিনি দিতে চাইছেন না, ছোট দিতে চাইছেন, বা তিনি কিনতে চাইছেন না, আপনি কেনাতে চাইছেন, সেটাও তো বার্গেনিং। এখন কিনবেন না বলছেন, পরে কিনবেন, আপনি চাইছেন এখন কিনুন, এটাও তো বার্গেনিং। পারসুয়েট মানে সে সে তার দলে ছিল, কাস্টমার তার দলে ছিল, কাস্টমারকে আপনার দলে আনতে হবে না, তা আপনার দলে আনতে গেলে পারসুয়েট করতে হবে। মোটিভেট কি? মোটিভেট এই জন্য যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য তো তাকে মোটিভেট করতে হবে, তাই না? আপনার কথা শোনার জন্য তো মোটিভেট করতে হবে, তার মতামত পরিবর্তনের জন্য তো মোটিভেট করতে হবে, তাই না? এগুলো তো, এগুলো কি করে করতে হয় এগুলো তো আপনাকে জানতে হবে, এবং সেগুলোকে নিত্যদিন পরিবর্তন করে বা আরো আপডেট করতে হবে। আচ্ছা, এগুলো ছাড়া আর কি করতে হয়? শুধু কি এগুলো করতে হয়? আপনাকে এছাড়াও এছাড়াও মাইন্ড উইনিং, কাস্টমারের মন জয় করব কি করে, তার সঙ্গে ব্র্যান্ডিং। এটা আমরা একটু আগে শিখলাম মার্কেটিং এ, কিন্তু ব্র্যান্ডিং করবে কে? আপনি তো নিজে না। ব্র্যান্ডিং তো লোককে দিয়ে করানো যাবে না। অ্যাডভার্টাইজমেন্ট করাতে পারবেন, পাবলিসিটিও করাতে পারবেন, ব্র্যান্ডিং নিজেকে অনেকটা করতে হয়। ব্র্যান্ড, এই যে ধরুন, আমি কে? আমি একজন ট্রেনার। আমার নাম কি? পল্লব কুমার মান্না। আমার সংস্থা কি? জীবন প্রবাহ। তো দেখো, জীবন প্রবাহ পত্রিকা এবং জীবন প্রবাহ ট্রেনিং সেন্টারের খুব বড় একটা ব্র্যান্ড আছে আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায়। কেন? এটা তৈরি করা হয়েছে, জোর করে নয়। কাস্টমারের কাছে বারবার বারবার আমরা বিভিন্ন সার্ভিস দিয়েছি এবং কোয়ালিটি সার্ভিস দিয়েছি। মেনলি ভ্যালু দিয়েছি, সার্ভিসের থেকেও বড় কথা। মানে আমাদের ট্রেনিং থেকে, আমাদের ম্যাগাজিন থেকে, আমাদের বই থেকে অনেক এজেন্টের, অনেক ডেভেলপমেন্ট অফিসের, অনেক সিএলআই, অনেক জায়গায় অনেক ভ্যালু পেয়েছেন তারা, অনেক উন্নয়ন হয়েছে তাদের। কাকে করতে হয়েছে? আমাদেরকে। এটা বাইরের লোক করে দেবে না ব্র্যান্ডিং। কিন্তু প্রচার প্রসার, এই যে আজকের যে ট্রেনিং হচ্ছে, এটা আমরা লক্ষ লক্ষ এজেন্টের কাছে জানাতে পারতাম, আমরা মাত্র কয়েকজনকে জানাতে পেরেছি। তো প্রচার প্রসার বাইরের লোককে দিয়ে করানো যেত, পাবলিসিটি, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো করা যায়। বাট ব্র্যান্ডিং, এটা আপনাকে জানতে হবে কি করে করতে হবে, তাই কি না? তাহলে এগুলোর সঙ্গে এরপর আর কি? সেল স্টক। সহজ কথা, সেলসের কথা কি করে বলবে? এবার সেলসের যদি পার্ট গুলোকে আমরা ধরি, সেই পার্ট গুলোকে যদি আমরা পাট 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 করি, তাহলে আপনাকে প্রথমে একটা মানে কি করে আপনি নতুন মানুষের সাথে ইন্ট্রোডাকশন করবেন এটাও জানতে হবে। কি করে আপনি টেলিফোন করবেন? টেলিফোন তো আমরা করতে জানি, কিন্তু টেলিফোনে একজনকে মোটিভেট করতে হবে, একটা উদ্দেশ্য সাধন করতে হবে। কি করে করব? শিখতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট কি করে নেব শিখতে হবে, এটা একটা স্কিল। অ্যাপ্রোচ কি করে করব, এটা একটা স্কিল। আমি প্রেজেন্টেশন কি করে করব, এটা একটা স্কিল। এই প্রেজেন্টেশনের অনেক পার্ট আছে, যেমন একটু আগে দেখলাম কনসেপ্ট, কনসেপ্ট দেবেন তো, কিন্তু কনসেপ্ট সেলিং, ইমোশন সেলিং, এই যে বিভিন্ন ধরনের HLV, হিউম্যান লাইফ ভ্যালু, CNA, এগুলো যে প্রেজেন্টেশন বা কম্পারেটিভ, সরি, CNA মানে ক্যাপিটাল নিড অ্যানালিসিস বা কম্পারেটিভ সেলিং। এটা প্রবলেম হয়ে যায়। CNA, একটা মিনিট, একটা ছোট ড্যাশ দিয়ে তাহলে ঠিক হবে। CNA ইত্যাদি। তো এই যে জায়গাগুলো, এগুলো সব শিখতে হবে। ধরুন আপনি কোনো সেমিনার করছেন, তাহলে আপনার পাবলিক স্পিকিং শিখতে হবে। একসাথে অনেকগুলো ধরুন আপনি একটা সুযোগ পেয়েছেন একটা স্কুলে কিছু গার্জেনের সামনে আপনি ইন্স্যুরেন্স কনসেপ্ট নিয়ে কথা বলতে পারবেন বা ফাইন্যান্স কনসেপ্ট নিয়ে কথা বলতে পারবেন, তাহলে আপনাকে পাবলিক স্পিকিং শিখতে হবে। আর বর্তমান যুগে আপনাকে আরেকটা জিনিস শিখতেই হবে, সেটা হচ্ছে কন্টেন্ট মেকিং। আপনাকে ইউটিউবে কিছু ভিডিও ছাড়ার দরকার, আপনাকে ফেসবুকে কোনো কন্টেন্ট তৈরি করে ছাড়া দরকার, তাহলে কন্টেন্ট মেকিং এবং আপনার তার সাথে সোশ্যাল, ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং, এটাও শিখতে হবে বর্তমান যুগে। এটাই কি এক্সক্লুসিভ চার্ট? মানে এর বাইরে কি কিছু হয় না? দেয়ার আর সো মেনি থিংস। বলা হয় LIC এজেন্টকে বলা হয় জ্যাক অফ অল ট্রেডস। জ্যাক অফ অল ট্রেডস মানে কি? সব, সর্বঘরের কাঁঠালি কলা বাংলা বললে এরকম, কিন্তু এরকম মানে না। মানে হচ্ছে আপনাকে প্রায় সবকিছু জানতে হবে। আপনি কোনো একটা খবর, সেই খবরটাকে মানুষের কাছে বলে আপনি ইউটিলাইজ করতে পারবেন পলিসি সেলিং এর জন্য। যেমন দেখুন, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আপনারা অনেকক্ষণ দেখছেন, আমি একবার এখান থেকে বেরিয়ে এসে সরাসরি মুখোমুখি কথা বলি আপনাদের সাথে। দেখুন, অনেক ঘটনা, অনেক বিষয় ঘটে যেগুলো আমরা অনেক সময় নজর আন্দাজ করি। আবারও বলবো যে আজকের ট্রেনিং ক্লাস কিন্তু আমাদের কোন সাবজেক্টের উপর? আজকের ট্রেনিং ক্লাস আমাদের সাবজেক্ট হচ্ছে যে আগামী 8 মাসে আমরা কাজ কি করে করব, আমাদের কাজ কেন খারাপ হচ্ছে। দেখুন, কাজ কেন খারাপ হচ্ছে, এটা যদি ব্যক্তিগতভাবে ধরতে হয় যে আপনার কাজ কেন খারাপ হচ্ছে, তাহলে কিন্তু স্পেশালি আপনার সাথে আমাকে বা আপনার সাথে আপনার লিডারকে বসতে হবে বা ফোনে কথা বলতে হবে যে এক্স্যাক্টলি আপনার প্রবলেম কোনটা। কারণ আপনাকে আমি না বুঝলে আপনার কাজের প্রবলেমকে আমি বুঝতে পারবো না। কিন্তু আজকে যে 4টে পিলার দেখাচ্ছি, এই 4টে পিলারের কোনো এক জায়গায়, একাধিক জায়গায় লুকিয়ে আছে আপনার প্রবলেম। এর মধ্যে যেগুলো আমি করতে বলছি বা যেগুলো করতে হয় বলছি, আপনাকে মাপতে হবে যে এর মধ্যে কোন জায়গা আপনি করেন না, কোন জায়গা আপনি কম করেন, কোন জায়গা মাঝে মাঝে করেন, কোন জায়গা অবহেলা করেন। আর এখান থেকে আপনি খুঁজে পাবেন যে কোন জায়গাটা করেন বলেই আপনার এতদিন ধরে উন্নয়ন যেটা হচ্ছে সেটা হচ্ছে। এর বাইরে কি কোনো শক্তি নেই? হ্যাঁ, বাইরের শক্তিও আছে। বাইরের শক্তি যদি বলেন, প্রথম হচ্ছে ভাগ্য। ভাগ্যটাকে আমি বাদ দিলাম। বাইরের শক্তি আপনাকে কজন হেল্প করে, আপনার লিডার কিভাবে হেল্প করে, বা আপনি আপনার লিডারের থেকে কিভাবে হেল্প নিতে পারেন, এটা একটা বড় কথা। আপনি যেখানে থাকেন সেখান থেকে আপনার মার্কেটিং করতে, ব্যবসা করতে কতটা সুবিধা আপনি পাচ্ছেন বা পাচ্ছেন না, এটা আর একটা ব্যাপার। যদি বলেন স্যার ওই পরিস্থিতিতে কি করব, আমি কি আপনাকে বলবো যে আপনি একটা বড় শহরে ফট করে চলে যান? এটা তো হবে না। তাহলে আপনি ওটাকে যতটা পারেন নিয়ন্ত্রণ করবেন। আপনাকে যদি আপনার লিডার ভালো হেল্প করে তো ভালো, যদি হেল্প না করে তাহলে দুটো রাস্তা। আপনি কি বলবো যে আপনি অন্য লিডারের কাছে না যাবেন কেন? আপনি লিডারের থেকে হেল্প নেওয়ার চেষ্টা করুন, সম্পর্ক বাড়ান আর যেচে নিয়ে নিন হেল্প। আর যদি আপনারা যারা এখানে আছেন তাদের মধ্যে যারা লিডার আছেন, তাদেরও দায়িত্ব যে কোন এজেন্টের কোথায় সমস্যা হচ্ছে মাঝে মাঝে দেখা বসা। শুধু আমরা চাইতে জানলে হবে না, আমাদের কিন্তু তাদের সঙ্গে আলোচনা করতে হবে, এটাও দরকার। আমরা সবসময় পারি না, কিন্তু করতে হবে। আর বাইরের ফোর্স, যেমন বাড়ি, নিজের বাড়িতে কতটা হেল্প হচ্ছে,
আপনার কোনো এমপ্লয়ি আছে কিনা, তারা হেল্প করতে পারছে কিনা, আপনার মেশিন পত্র, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, গাড়ি ইত্যাদি। কিন্তু মনে রাখবেন, এই হেল্পগুলো পাওয়া না পাওয়ার মধ্যেও আমাদের নিজেদেরও অনেক কারণ থাকে। বাইরে হয়তো হেল্প করার জন্য মানুষ আছে, আমরা নিতে পারছি না, বা আমরা কিভাবে নিতে হয় জানি না, কিংবা আমরা নিতে চাইছিই না। আবার বাইরে যে মার্কেটগত প্রবলেম, ধরুন আপনি কাস্টমার খুঁজে পাচ্ছেন না, আপনি যার কাছে যাচ্ছেন তার পয়সার অভাব, কিংবা সে মানে এই সময় নানানভাবে ব্যস্ত। ভুলটা কোথায়? কাস্টমারের? আদৌ নয়, কাস্টমারের কোনো ভুল হয় না। আয়েদার আয়েদার আপনি ওই কাস্টমারের কাছে না গিয়ে অন্য কাস্টমার খুঁজুন, বা অন্য সেক্টর খুঁজুন, অথবা ওদের কাছেই যদি আলটিমেট আপনাকে যেতেই হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি আর কিভাবে অ্যাপ্রোচ করলে, আর কিভাবে তাদের কাছে পৌঁছালে আমি তাদের থেকে বেটার রেজাল্ট পেতে পারি। প্রথমেই নেগেটিভ হলে চলবে না। পয়সা নেই, তবুও তো তারা অনেক জায়গায় খরচ করছে। পয়সা নেই, তবুও তো তারা ইমার্জেন্সি, আর্জেন্সির জন্য টাকা রেখেছে। এলআইসি কে কতটা ইমার্জেন্সি, আর্জেন্সি করতে পারি। পয়সা নেই, আমার কাছে পলিসি করলো না, কিন্তু অন্য জনের কাছে করছে, তাহলে আমার প্রবলেম হচ্ছে কিছু। আমি আপনাকে দোষারোপ করতে বলছি না, নিজেকে দোষারোপ করা একটা অপরাধ, মোটিভেশন কমে যায়। আমি দোষারোপ না করে আপনাকে সন্ধান করতে বলছি যে কোথায় চেঞ্জ করা সম্ভব। কিন্তু এটা সম্ভব হবে তখনই যখন আপনি মার্কেটকে দোষারোপ করা বন্ধ করে দেবেন, যখন আপনি ভাগ্যকে দোষারোপ করা বন্ধ করে দেবেন, যখন অন্তত নিজের দিকে আঙুলটা তুলবেন যে আমার কোথায় ভুল হচ্ছে। তবেই কিন্তু আপনি এটা পারবেন। তাই দোষারোপ নয়, নিজের ওপরও নয়, মার্কেটের ওপরও নয়, শুধু খুঁজুন যে আমি কি চেঞ্জ করতে পারি। কারণ ইউ ক্যান নট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আপনি পৃথিবীকে চেঞ্জ করতে পারবেন না, ইউ ক্যান চেঞ্জ ইয়োর সেলফ। আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। তাই নিজের কোন জায়গায় পরিবর্তন করতে পারি, আমি প্রসপেক্টিং লিস্টে পরিবর্তন করতে পারি, আদৌ লিস্ট করছি কিনা, একটা ধরনের মানুষের কাছেই যাচ্ছি নাকি আমি নতুনদের কাছে যাচ্ছি কিনা, নতুন নাম জোগাড় করছি কিনা আদৌ। আচ্ছা, যাওয়ার পর আমি নতুন নাম জোগাড় করলাম, তারপরে কি করব? করছি কি কিছু? আমি সত্যিকারের তাদের ডেটা কালেকশন করছি কি, তাদের সঙ্গে র্যাপো বিল্ডিং এর জন্য ব্যবস্থা করছি, না ডিরেক্ট অ্যাপ্রোচ করে দিচ্ছি, আমি রিলেশন তৈরি না করেই কি অ্যাপ্রোচ করে দিচ্ছি? আদৌ অ্যাপ্রোচ করছি কি? এরকম নানান প্রশ্ন নিজের কাছে নিজে করুন, তাই কি না? হ্যাঁ, আপনার মেন্টার দরকার হবে, আপনার লিডার দরকার হবে, আপনাকে হাত ধরে নিয়ে যাওয়ার মানুষ দরকার হবে। তো হাত ধরে নিয়ে যাওয়ার মানুষকে তৈরি করুন, আপনার লিডারকে, আপনার বাড়ির লোককে তৈরি করুন। আর বাইরে থেকে আমাদের মতো ট্রেনার, তারাও আপনাকে হেল্প করার জন্য আগ্রহী। তাদের জন্য আপনাকে কিছু সময় আর কিছু অর্থ বিনিয়োগ করার সামর্থ্য তৈরি করতে হবে, ইচ্ছা তৈরি করতে হবে যে ইয়েস। কারণ বাইরের কোনো ট্রেনার আপনাকে দু একটা ফ্রি ট্রেনিং অবশ্যই দেবে, কিন্তু টোটাল একটা কোর্স, টোটাল একটা জার্নিতে আপনার সাথ দিতে গেলে, তারও এটা প্রফেশন, তাই তাকেও আপনাকে দিতে হবে কোর্স ফি। তাই আপনি যদি মনে করেন যে আপনি কোনো ট্রেনিং নেবেন, আপনাকে তার জন্য একটা বাজেট বরাদ্দও রাখতে হবে। আপনারা জানেন যে আমরা এই মাস থেকে চালু করছি একটা সুপার সিক্স ট্রেনিং কোর্স, এবং আপনাদের মতো যাদের আটকে যাচ্ছে, থেমে যাচ্ছেন, বা যারা নতুন, পুরানো হলেও যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও সমস্যা হচ্ছে, মেনলি তাদেরকে উদ্দেশ্য করে এই কোর্সটা। কারণ আমাদের আরেকটা কোর্স আছে, এমডিআরটি কোর্স, যেটা লং টার্ম, যেটা প্রিমিয়াম কোয়ালিটি, যাদের বড় টার্গেট, বড় স্বপ্ন, আপনাদেরও বড় টার্গেট, বড় স্বপ্ন, কিন্তু আপনাদের যদি মনে হয় যে আমি আটকে যাচ্ছি, তো আপনাদের সেই জট খোলার জন্য সুপার সিক্স ট্রেনিং কোর্স। আমি ট্রেনিং এর মাঝেই একবার আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিই, কারণ পরে সময় পাবো কিনা আই ডু নট নো। একবার আপনাদের দেখিয়ে দিই যে সুপার সিক্স ট্রেনিং কোর্সটা অ্যাকচুয়ালি সুপার সেভেন হয়ে যাবে কি করে, যদি আপনি এখনই জয়েন করেন। আজকাল একটা দারুণ অফার চলছে, তারপরেও জয়েন করতে পারেন। আজকাল জয়েন করলে কি অফার সেটাও বলবো, তবে আপনাদের এটুকু বলবো যে সুপার সিক্স এই ট্রেনিং কোর্স অ্যাকচুয়ালি সুপার সেভেন কি করে হবে। কোর্সটা অ্যাকচুয়ালি অরিজিনালি আপনার সঙ্গে যেটা জীবন প্রবাহের চুক্তি, সেটা কিন্তু সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস। কিন্তু আপনি যদি এখন বুকিং করেন, এখন পেমেন্ট করেন, আপনাকে মাত্র 6 মাসেরই পেমেন্ট করতে হবে, কিন্তু মাসে মাসেও পেমেন্ট করতে পারেন, অথবা একবারে। কিন্তু আপনি 1 মাস এক্সট্রা পাচ্ছেন। ইয়েস, অগস্ট মাসটা। এখানে আপনি কি পাচ্ছেন?
না আপনি পাচ্ছেন একটা নতুন বাংলা সুপার সিক্স ট্রেনিং কোর্স। হ্যাঁ, এখন আপনি সম্ভবত এটা মানে সামনের বুধবার থেকে শুরু হওয়ার কথা। সামনের বুধবার থেকে, এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস পাবেন এবং প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ডিং পাবেন। আর তাছাড়া এখন বুকিং করলে আপনি 28 খানা ক্লাস পাবেন, 1 মাস বেশি। আর 6 মাসের জায়গায় 7 মাস পাবেন। আরেকটা দারুণ সুবিধা আছে, বোনাস গিফট পাবেন এখন যোগদান করলে। হ্যাঁ, এটা কিন্তু আজ এবং কালকে পর্যন্ত বোনাস গিফট। বোনাস গিফট 1 তারিখের পর পাবেন, কিন্তু এত পাবেন না এখন যতগুলো পাচ্ছেন। এখন কি পাচ্ছেন বোনাস গিফট? সেটা হচ্ছে 8টা এক্সট্রা ভিডিও ক্লাস। অর্থাৎ অন্যান্য বিভিন্ন কোর্স থেকে বাছাই করে আপনাকে 8 খানা এক্সট্রা ভিডিও ক্লাস, মানে আপনি আরো প্রায় 25% এক্সট্রা কোর্স পাচ্ছেন। অন্যান্য ডিজিটাল কোর্স থেকে আরম্ভ করে বিভিন্ন কোর্স থেকে 8 খানা ক্লাস আপনাকে দেবো। আচ্ছা, ফ্রি এলআইসি পলিসির কোর্স থেকে বিভিন্ন জায়গা থেকে দেবো। ফ্রি ইবুক পাবেন একাধিক, একটা না একাধিক পাবেন, যদি আপনি এখন জয়েন করেন আজ বা কালকের মধ্যে। জয়েনিং খুব সহজ, 1,000 টাকা পেমেন্ট করুন, আপনি বাকি টাকা 2 দিন বা 3 দিন পরে দিন। কারণ 2-3 তারিখে আপনাদের কমিশনও, আমি 3 তারিখ পর্যন্ত আপনাদের টাইম করে দিলাম, 3 তারিখ পর্যন্ত দিন। দেখুন, আপনার ইচ্ছা, আপনার মর্জি, আপনি ট্রেনিং করবেন কিনা, কিন্তু আমি এটা আপনাদের দেখাবো, কারণ আপনাদের মধ্যেই বহুজন আছেন যারা এটার দ্বারা উপকৃত হবেন। তো দেখুন, 4টে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পাবেন। আমি 4টে বলছি, 4টের বেশি দেবো, চিন্তা নেই। এই যেমন একটু আগে এলআইসি কেন করবেন তার পাওয়ার পয়েন্ট দেখালাম, এটা দেবো। বা এটাকে আরো ডেভেলপ করে দেবো, আরো অনেকগুলো দেবো যেগুলো আপনি কাজে লাগাতে পারবেন, পলিসির ওপর দেবো। আরেকটা দারুণ জিনিস পাবেন, সেটা হচ্ছে অডিও লাইব্রেরি। এই অডিও লাইব্রেরির মেম্বারশিপ নিতে হয়। অডিও লাইব্রেরির মেম্বারশিপ নিলে কমপক্ষে 200 থেকে 250 টাকা পার মান্থ প্রো মেম্বারশিপ লাগছে। আপনি যদি 6 মাস, এই 7 মাস এই মেম্বারশিপটা নিতেন, তাহলে আপনার কমপক্ষে 250 করে 6 মাসে টাকা লাগতো। আপনি এটাও ফ্রি পাচ্ছেন। অডিও লাইব্রেরি থেকে সুবিধা, এটা আমাদের ওয়েবসাইটের একটা পেজ, যেখানে আপনাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে এবং এখান থেকে বিভিন্ন টিপস, মোটিভেশন এবং বিভিন্ন পডকাস্ট, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন অবজেকশনের হ্যান্ডেলিং, বিভিন্ন রকম, যেগুলো আমরা মেন্টারিং এর মাধ্যমে অনেককে দিয়েছি, এগুলো কিন্তু আপনি পাবেন, আমাদেরও পাবেন, বাইরেরও পাবেন। এখানে ট্রেনারকে, আমি ট্রেনার, 31 বছর আমি এলআইসির সাথে যুক্ত রয়েছে। বিগত 2010 সালে আমি এলআইসি থেকে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিই। 1993 সালে এলআইসিতে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ হিসেবে আমি জয়েন করেছিলাম এবং এলআইসিতে আমি চাকরি করার সময় প্রথম দিকেই আমি লাইসেন্সিয়েট, অ্যাসোসিয়েট এবং ফেলোশিপ পরীক্ষা পাশ করেছিলাম, এবং তখনকার দিনে খুব হাতে গোনা কয়েকজনই মাত্র ফেলোশিপ পাস করা মানুষ ছিলেন ভারতবর্ষে। তো তার ফলে আমার ইন্স্যুরেন্সের প্রতি আস্থা, নলেজ এবং রিসার্চ করার প্রবণতা অনেক বেশি ছিল, এবং যার জন্যই আপনারা আমাদের থেকে, আমার এবং ম্যাডামের থেকে পেয়েছেন জীবন প্রবাহ পত্রিকা, যেটা এখনো চালু রয়েছে। আপনি এই কোর্স করলে কি কি বেনিফিট পাবেন দেখুন। আগামী 8 মাসে ডবল বা ট্রিপল ব্যবসার সম্ভাবনা আছে, এবং আপনার 2 গুণ থেকে 4 গুণ ইনকাম। আপনি যদি বলেন স্যার ট্রিপল ব্যবসা করে 4 গুণ ইনকাম কি করে করব, দেখুন অ্যাকচুয়ালি ডাবল ইনকাম, ডাবল ব্যবসা করে 4 গুণ ইনকাম করতে পারবেন। কারণ একদিকে ব্যবসা মানে এনওপি আপনার ডবল করব, আর একদিকে কিন্তু প্রিমিয়াম সাইজকেও অনেক বাড়াবো। তার ফলে আপনি এটা করতে পারবেন। ক্লাব মেম্বারশিপ অর্জনের সুবিধা কেন পাবেন? কারণ মার্চ মাসে গিয়ে আপনার ক্লাব মেম্বারশিপের হিসাব হয়। তাই যদি আপনার ক্লাব মেম্বারশিপের অর্জনের জন্য অনেক কাজ বাকি থাকে, তাহলে কিন্তু এই 8 মাসে আপনাকে দারুণ কিছু করবে। আর 2026 সালের এমডিআরটি, 26 সালের এমডিআরটি দুটো মানে হয়, একটা হচ্ছে 25 সালের লাস্ট 5 মাসে আপনি ভালো কাজ করে 26-এ কোয়ালিফাই করতে পারেন, অথবা 26 সালে ভালো কাজ করে 27-এর জন্য কোয়ালিফাই করতে পারেন। আপনার টার্গেট যাই থাকুক না কেন, এই দৌড়ে আপনার নাম লেখানোর জন্য প্রস্তুত করে দেবো আমরা। কেন? এই যে 4টে পিলার, নলেজ, স্কিল, মাইন্ডসেট এবং ওয়ার্কেবিলিটি, আপনার দুর্দান্ত বাড়বে। আপনার কাজের ইচ্ছা, কাজের পদ্ধতির চেঞ্জ, এগুলো করা হবে। যোগ্যতা, কর্মদক্ষতা এবং নলেজের বাড়তি উন্নয়ন। তো চলুন, এখানে পেমেন্ট কত লাগছে। এককালীন যদি পেমেন্ট করেন, এখন তো 1,000 দিয়ে বুকিং করতে পারবেন, কিন্তু আপনাকে 3 তারিখের মধ্যে 12,499 পেমেন্ট করলে আপনার পুরো 7 মাসে আর কোনো পেমেন্ট লাগবে না। আর যদি আপনি বলেন ইনস্টলমেন্টে পেমেন্ট করবো, তাহলে 2,499 করে 6 মাস পেমেন্ট করতে হবে। প্রথমে 1 মাসের এখন 1,000 টাকাও করতে পারেন, 2,499 টাকাও করতে পারেন, কিন্তু শর্ত 3 তারিখের মধ্যে আপনাকে বাকি টাকা পেমেন্ট করতে হচ্ছে। এরপর প্রতি মাসে আপনাকে, এখনের পর এবার 1 মাস ছাড়া ছাড়া, অর্থাৎ 30 দিন পরে পরে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। ওকে, এর পরেরটাই আপনাকে করতে হবে 30 দিন পরে। এবার চলুন, আপনারা যদি
টিম বেসিসে আসেন বা এখানে যারা লিডার রয়েছেন তাদের জন্য খুব সস্তায় সহজে যোগদান করতে পারবেন। একা একা যোগদান করলে একটু বেশি লাগছে। আপনি যদি ভাবেন যে আমার টিমের অনেককে নিয়ে যোগদান করব, তো 5 জন একসাথে যোগদান করুন। কালকেও টাইম আছে, কালকেও আপনি এই অফারগুলো পাবেন। আপনি আজকে নিজেরটা বুকিং করুন 1,000 টাকা দিয়ে, আর বাকি কালকে যোগদান করুন। তো 1,499 টাকা প্রতি মাসে, 1 মাস না কিন্তু প্রতি মাসে 1,000 করে আপনার কিন্তু কম হয়ে গেল। মানে 5,000 টাকা আপনার কমে কমে গেল যদি 5 জন একসাথে জয়েন করেন। মাথা পিছু 1,499 টাকা। 10 জন একসাথে জয়েন করলে আপনার কিন্তু মাত্র 1,249 টাকা মাথা পিছু লাগবে প্রতি মাসে, মানে 7,500 টাকা আপনার ডিসকাউন্ট হয়ে গেল সম্ভবত। আর যদি আপনি 15 জন একসাথে কোনো টিম থেকে জয়েন করেন তাহলে 1,000 টাকা, 999, মানে 2,499 এর জায়গায় 999, 60% অফ, মানে 1,500 টাকা মাইনাস। মানে এইটা হচ্ছে 7,500 টাকা অফ হচ্ছে। আগেরটা 6,000 সামথিং হবে। এরপরে যদি সবচেয়ে বেশি ডিসকাউন্ট কারা পাচ্ছেন, যদি কোনো টিম ভরসা রাখেন যে চলো আমার একটা বড় টিমকে, আমার একটা বড় অংশকে, 20 জন নতুন এজেন্ট বা পুরানো নতুন মিলে 20 জন এজেন্টকে যোগদান করাবো, তাহলে আপনারা পাবেন মাত্র 799 টাকা মাথা পিছু প্রতি মাসে। এটা তো একেবারে জলের, মানে যাকে বলে হচ্ছে সস্তা। আর মনে রাখবেন, যারা 2,499 টাকাও দিচ্ছেন তাদেরও কিন্তু দৈনিক খরচ মোটামুটি 60 টাকা। কেন? আপনি 7 মাস ট্রেনিং পাচ্ছেন। এবার সিলেবাস যদি দেখতে চান, অনেক বড় সিলেবাস, দেখে নিতে পারবেন। এই লিংক আপনাদের দেওয়া আছে। সুপার 6 এর এফএকিউ যদি দেখতে চান, কি পাবেন না পাবেন সব দেখতে পাবেন। এবং আপনার কত খরচ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, মাসিক কত খরচ হচ্ছে, 5 জনের ক্ষেত্রে কত ছাড় হচ্ছে, এবং 5 জনের ক্ষেত্রে কত সঞ্চয় হচ্ছে 10 জনের ক্ষেত্রে, সব দেখতে পাবেন। আর যারা ডিও বা সিএলআই বা এসবিএ বা লিকা আছেন, তারা আমাকে যোগাযোগ করুন, আমি আপনাকে এককালীন পেমেন্ট করলে কত সস্তা হতে পারে সেটাও দেখাবো, আর গ্রুপে পেমেন্ট করলে কত সস্তা হয় সেটা দেখাবো। নতুন এজেন্টদের জন্য উপযোগী, পুরাতনদের জন্য উপযোগী, কিন্তু যারা চান যে আগামী 8 মাসের ব্যবসার জন্য আমাদের জীবন প্রবাহের ওপর নির্ভর করবেন, শুধু থিওরি নয় কিন্তু, এখন আমাদের অনলাইন ট্রেনিং এর অনেক পরিবর্তন হচ্ছে। এখানে কিন্তু আমরা রোল প্লে, স্ক্রিপ্ট ডেলিভারি, অবজেকশন ট্যাকলিং, কেস স্টাডি সব কিছুর মধ্য দিয়ে আপনাকে নিয়ে যাব। এবং আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ব্যবহার করব, প্রি রেকর্ডেড ভিডিও ব্যবহার করব, আমরা উইকলি প্রিপারেশনের গতি কেমন আসছে সেটা আমরা দেখব, ইমোশনাল সেলিং স্কিলকে তীক্ষ্ণ করব, এবং কিছু কিছু জায়গায় আমরা ডিজিটালি আপনাদেরকে হেল্প করব। ক্লাব মেম্বারশিপ এবং এমডিআরটির জন্য বাস্তবে প্রশিক্ষণ এখান থেকে অনেকটাই পেয়ে যাবেন, যেখান থেকে আপনার কমিশন প্ল্যানিং, আপনার টার্গেট প্ল্যানিং সব শিখতে পারবেন। আপনি যদি টিম নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনার যারা এজেন্ট বন্ধু, তাদেরকে যদি আপনি এখানে যোগাতে পারেন, মানে যোগদান করাতে পারেন, তাহলে তা আপনার আপনার গ্রুপের জন্য আমরা গ্রুপ টাস্ক, উইকলি ট্যাকার এবং মোটিভেশনাল টুল কিট আমরা বিশেষ করে দেব। এবং আপনি একজন আমাদের সাথে, মানে আমরা এবং আপনি একসাথে কাজ করব তাদের গাইড এবং লিডার হিসাবে, মানে মেন্টর এবং লিডার হিসাবে। আপনি লিডার, আমরা মেন্টর। তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। সিলেবাস টিলেবাস সব দেখে নেবেন, একটু পড়াশোনা করে নেবেন, তাহলে বুঝতে পারবেন এই কোর্সে যোগদান করাটা উচিত কিনা। সব সময় উচিত কিনা ভেবে তবে যোগদান করবেন। আমার জন্য না, জীবন প্রবাহের জন্য না, যোগদান শুধুই করবেন আপনার জন্য অথবা আপনার টিমের জন্য। তো চলুন, আমি এটা যা দেখাবার দেখিয়ে দিলাম, এরপরে আমি আবার চলে যাব সমস্যার জায়গায়। এখনো পর্যন্ত ট্রেনিং আপনাদের কেমন লাগছে? আপনারা আরেকবার লিখুন, কেমন লাগলো ট্রেনিং। দেখুন, আজকের ট্রেনিং এ খুব বেশি যে কিছু শেখাতে পারবো সেটা হয়তো হবে না, বাট একটা জায়গা, অন্তত পজিটিভ এনভায়রনমেন্ট আমি তৈরি করার চেষ্টা করছি। এবং এটা আপনাদের ক্লিয়ার হতে হবেই যে আপনার বেশিরভাগ প্রবলেম কিন্তু আপনি সলভ করতে পারেন। ইয়েস, সলভ ইউ ক্যান সলভ। আচ্ছা, যারা পুরানো আছে তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনি কিন্তু একবার ভাবুন যে মানে আপনি কি ভুল করেছেন, কি ভালো করেছেন সব একবার ভুলে যান। এটাকে বলে জিরো বেসড থিঙ্কিং। এটা আমার গুরু ব্রায়ান ট্রেসি, যার নাম অনেকে শুনেছেন, আমেরিকার প্রসিদ্ধ ইন্স্যুরেন্স ট্রেনার। তো আমার গুরুর একটা থিওরি আছে, জিরো বেসড থিঙ্কিং। এর মানে কি? যখনই তোমাকে নতুন করে কিছু করতে হবে, তখন তোমাকে ভাবতে হবে আমি জিরো থেকে শুরু করব। তার মানে আমার কিচ্ছু নেই নয়, আমার কিছু আছে। আচ্ছা, নতুনদের কি আছে বলুন তো? নতুনদের আছে চমক, নতুনের চমক। দেখুন, আর পুরাতনদের কি আছে বলুন তো? পুরাতনদের আছে একটা প্রতিষ্ঠা এবং একটা বিশ্বাসযোগ্যতা এবং অভিজ্ঞতা।
তাই যারা নতুন নতুন করে শুরু করবেন আর যারা পুরানো তারা নতুন করে শুরু করবে, দুজনের দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা হবে। তো ধন্যবাদ সুমতি ম্যাডাম, ধন্যবাদ যারা লিখছেন। তো নতুনদের আমি একটা ছোট্ট আইডিয়া দিই। আচ্ছা, আপনারা তো নতুন, নতুন বলে ভয় পান কেন যে মার্কেটে আমাকে নেবে না? মনে রাখবেন, যে কোনো নতুন জিনিসের প্রতি মার্কেটে একটা দারুণ চাহিদা থাকে, নতুনের চমক থাকে। আচ্ছা বলুন তো, নতুনের জন্য কি চমক থাকে, মানে কিসের জন্য ওয়েট করে, নতুনের কি দেখতে চায়? নতুন সিনেমা হলে নতুন কাহিনী দেখতে চায়, নতুন কিভাবে প্রেজেন্ট করছে দেখতে চায়। আর নতুন এজেন্ট হলে কি দেখতে চায়? যে সে কি বলে, কি বলে দেখবো, কিভাবে বলে দেখবো, কিভাবে প্রেজেন্ট করে দেখবো, কি এক্সট্রা দেয় দেখবো, ওর নতুন কি আছে দেখবো। কি বললাম? কি বলে দেখবো, কিভাবে দেখায় দেখবো, কিভাবে কিভাবে বলে দেখবো, নতুন কি বলে দেখবো, ওর কাছ থেকে আমি অতিরিক্ত কি পাবো দেখবো। এগুলি তো চাইবে। এরপর থেকে এটা নোট রাখুন, আপনি নতুন, আপনার নতুনত্বের সুযোগ নিয়ে আপনি মার্কেটে ছেয়ে যেতে পারেন। তাহলে আপনি নতুন কিছু বলুন, যেটা পুরানো এজেন্ডা বলে না। শিখুন, একই কথা নতুন করে বলা যায়, অন্য দৃষ্টিতে বলা যায়। আর আমরা, আমাদের ট্রেনিং এ তো আপনি প্রচুর নতুন আইডিয়া শিখবেন। নির্দ্বিধায় থাকুন। না শিখলে মানি ব্যাক গ্যারেন্টি চাইবেন। আমাদের প্রতিটা প্রোডাক্টে মানি ব্যাক গ্যারেন্টি। আপনি ট্রেনিং করুন 6 মাস, আপনাকে সরাসরি আমাকে ফোন করে বলতে হবে যে স্যার আমার ভালো লাগেনি। দু একটা কারণ অবশ্যই বলতে হবে, কারণ এটা লম্বা ট্রেনিং তো। দু একটা কারণ বলতে হবে যে কি কারণে ভালো লাগেনি। কিন্তু আমি একটা দেখবো খালি, যে আপনি 70% ট্রেনিং ক্লাস অ্যাটেন্ড করেছেন কিনা। তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আমি 100% টাকা ফেরত দেবো, ডোন্ট ওরি। আমরা শেখাই অনেক কিছু, গভীরে শেখাই। এবার সব শিক্ষা মনে থাকবে না, একদম শিওর। মনে থাকার জন্য কি ব্যবস্থা দেখুন। প্রথম ব্যবস্থা, এই পুরো ট্রেনিং ক্লাসের ভিডিও রেকর্ডিং পাবেন। দ্বিতীয়, আরো কিছু ব্যবস্থা আমি করার চেষ্টা করছি। ক্লাসগুলোর সামারি দেয়া যায় কিনা আমি দেখছি, চেষ্টা করছি, হয়তো দিতে পারবো। ক্লাসে যা কিছু দেখাবো তার পিডিএফ গুলো দেয়া যায় কিনা দেখছি, দেব। তার জন্য তো ইবুক বিভিন্ন রকম করার চেষ্টা করবো, আমি খাটবো আপনাদের জন্য। কারণ এই জুলাই মাসটাকে আমি টোটালি রিস্টার্টিং এর মাস ভেবেছি। যে আমি নতুন এজেন্ট এবং পুরানো যারা যারা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে তাদেরকে আমি নতুন করে তৈরি করব। কারণ এত বছর ধরে, বিগত 5 বছর ধরে শুধু এমডি অ্যাক্ট এবং টপ এজেন্ট তৈরি করার দিকে বেশি ফোকাস ছিল। জুলাই মাস থেকে আমি ভেবেছি নতুন এবং রিস্টার্টিং এর জন্য আমি কাজ করব। তো জিরো বেস থিঙ্কিং, তো জিরো থেকে শুরু করতে হবে আপনাকে। তো নতুনদের কি দরকার? অপেক্ষা করুক, মানুষ কি অপেক্ষা করছে? বললাম একটু আগে, কি নতুন বলে দেখি, নতুন কিভাবে বলে দেখি, নতুন কি প্রেজেন্টেশন করে দেখি। 100 খানা এজেন্টকে আমি চিনি, 50টা, 20টা, 10টা, 5টা এজেন্টকে আমি চিনি। কাস্টমার ভাবছে তারা তো একই কথা, একই ঢাল, একই মানে একই ঢোল একই কাশি নিয়ে বাজাচ্ছে। এ কি বলে দেখি, কি নতুনত্ব আছে দেখি, কি দেয় দেখি। আপনি বলেন স্যার এইখানেই তো আটকে যাচ্ছে, ওরা তো টাকার কমিশন চাইবে, ডিসকাউন্ট না। কমিশন ডিসকাউন্ট আপনি দেবেন না, কিন্তু তবুও কিছু দেয়া যায়, অনেক কিছু দেয়া যায়, ওর বাইরে দেয়া যায়। দেখুন না কি দেয়া যায়, আমাদের থেকেও শিখবেন, আপনি নিজেও ইনোভেট করুন। আচ্ছা, পুরাতনদের তাহলে কি আছে? পুরাতনদের প্রতিষ্ঠা আছে, অভিজ্ঞতা আছে এবং ট্রাস্ট। তাহলে আপনাকে ওটা ব্যবহার করতে হবে। আর তার সঙ্গে, যাতে করে নতুন এজেন্ট আপনাকে বিট না করে যায়, নতুনরা যে ইউনিকনেস আনছে আপনাকেও আনতে হবে, নতুন মার্কেটের সঙ্গে আপনাকে পাল্লা দিতে হবে। তার সঙ্গে ট্রাস্ট ফ্যাক্টর এইগুলোকে ব্যবহার করতে হবে। তো চলুন, আমি রিস্টার্টের জন্য একটা সুন্দর পাওয়ার পয়েন্ট আপনাকে দেখাবো। কিন্তু এটাকে আমি লিখেছি নতুন এলআইসি এজেন্টদের জন্য। আপনি যারা, আবারও বলছি, পুরানো যারা রিস্টার্ট করবে, তারা একবার মনে মনে ভাবুন যে আপনিও নতুন। তো তারপরে আপনি দেখতে পারবেন এই এই সমস্যাগুলোর মোকাবিলার পদ্ধতি। তো আপনারা ইতিমধ্যে চ্যাট বক্সে লিখেছেন যে হোয়াট ইজ দ্য হোয়াট, মানে এক মিনিট, কি লিখেছেন আপনারা? লিখেছেন কেমন লেগেছে ট্রেনিং, আমি এখন দেখতে পাচ্ছি না, সরি। সুপার সিক্স ট্রেনিং এর ব্যাপারে আমাকে হোয়াটসঅ্যাপে একজন লিখলেন যে কিভাবে পেমেন্ট করবেন। আর এর লিঙ্কটা দেখুন, এর একটা লিঙ্ক আমি
গ্রুপে লেখাটা সমেত আমি যতটা পারি দিয়ে দিলাম না, সরি। দিতে পারছি না, 1 মিনিট। জাস্ট শুধু লিঙ্কটা দিচ্ছি, দাঁড়ান। আপনি কোর্সটা দেখে নিন এই লিঙ্কটা থেকে। আর একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনি ফোনপে বা পেটিএম করবেন। আজ করলে কি সুবিধা, আরেকজন লিখেছেন আমাকে ব্যক্তিগতভাবে। চলুন আজ যারা বুকিং করবেন তাদের একটা দারুণ সুবিধা দিয়ে দিই। আজকে যদি বুকিং করেন, এই যে প্রথম মাসে 2499 দিতে হবে না, 500 রুপিস মাইনাস করে দিলাম। এটা জাস্ট একজন চাইলেন যে আজ করলে কি সুবিধা, তাই দিলাম। ওকে, তো ইউ ক্যান ডু ইট। আমি নাম্বার দিচ্ছি, 9735869416। চ্যাট বক্সে লিখে দিলাম। এতে ইউপিআই করবেন। ইউপিআই করার সময় আপনি ফোন পেতে দেখবেন জীবন প্রবাহ নাম আসছে। জীবন প্রবাহ বিশ্বস্ত সংস্থা, চিন্তার কিচ্ছু নেই। আজকে পেমেন্ট করার পর যদি কালকে মনে হয় আমি ট্রেনিং করব না, কালকে আমাকে বলবেন রিটার্ন হয়ে যাবে টাকা, ডোন্ট ওরি। কিন্তু আজকে করলে আপনি 500 টাকা ডিসকাউন্ট পাবেন। ওকে, বাট এখানেই করতে হবে, এখানেই চ্যাট বক্সে লিখে দিতে হবে এই ট্রেনিং শেষ হওয়ার আগে। ওকে, তো চলুন আমি পাওয়ার পয়েন্টটা দেখাই। আপনাদের প্রশ্ন থাকতে পারে মার্কেটের স্যার কোনো দোষ দিলেন না তো, মার্কেটের দোষ কি নেই? দেখুন, দোষ থাকতেও পারে, বাট আপনার কিছু করার আছে কি? আপনি একা চেঞ্জ করতে পারবেন? তাহলে আপনি কি চেঞ্জ করতে পারবেন? নিজেকে। তারপরে আপনি শক্তিশালী হন, তখন মার্কেটকে চেঞ্জ করবেন না। তো দেখুন, আমাদের সমস্যা কি হয়, আমি এই পুরোটা পড়বো না, জাস্ট পড়ি, একটুখানি দেখাচ্ছি। যে আমরা রিজেকশন পেলেই আমাদের মোটিভেশন, এই যে পাশে ছবি দেখছেন, ডাউন হয়ে যায়। কিন্তু ব্যবসা যেন এরকম ডাউন না হয়ে যায় রিজেকশন পেলে। তাহলে রিজেকশন হচ্ছে আমাদের চলার পাথেও। কাস্টমার অবজেকশন দেয় বলেই কিন্তু আমরা টিকে আছি। যদি কাস্টমারের নেগেটিভিটি না থাকতো, তারা নিজেরাই এলআইসি পলিসি এলআইসি অফিসে গিয়ে কিনতো বা অনলাইনে কিনতো। তাই এর জন্য কি করতে হবে, আপনি প্রত্যাখ্যান ট্র্যাক করুন। একটু পড়ে দিচ্ছি খালি, মানে কেন প্রত্যাখ্যান হচ্ছে সেটাকে ট্র্যাক করুন। এরপরে আপনি যেভাবে রিয়াকশন করেন বা যেভাবে কথা বলেন, সেই পিচ, মানে সেলস কথাটাকে আলাদা করে দিন, এরপরে পাল্টে দিন, কিছুটা পাল্টান, এবং ক্লায়েন্টকে রিভিউ করতে থাকুন। ধারাবাহিক অনুসরণ করুন। একবার প্রত্যাখ্যান করলেও তো ভয় পাবেন না, আবারও তার সঙ্গে যুক্ত থাকুন। নাছোড়বান্দা মানসিকতা চাই। আপনি যদি বলেন স্যার আমি কি একেবারে নির্লজ্জের মতো লেগে থাকবো, দেখুন নির্লজ্জের মতো না, এটা একটা সাইন্টিফিক টেকনিক আছে যে কি করে আপনি তাকে ফলো আপ করবেন। আর যখনই কেউ না বলছে না, কিনবে না, আপনি তখন রাগ করবেন না, অভিমান করবেন না, তাকে দু চারটে কথাও শুনিয়ে দেবেন না, ওপেন করে রাখুন। না বলার পরও যেন আপনার যাওয়ার সুযোগ থাকে, আপনার তার সাথে আবার কথা বলার সুযোগ থাকে। এইটুকু করে রাখলেই আপনি এরপরে যোগাযোগ করতে পারবেন। সেলসের সাইকোলজি শিখতে হবে, বিজ্ঞানের মানসিকতা, বিক্রয় বিজ্ঞানের নীতিগুলো মনোবিজ্ঞানের নীতি শিখতে হবে। আর আপত্তি পরিচালনার দক্ষতা, অবজেকশন হ্যান্ডেলিং, ইয়েস। আপনারা যদি মনে করেন অবজেকশন হ্যান্ডেলিং এর কোর্স করবেন, আলাদা কোর্স আছে আমাদের। আপনারা যদি মনে করেন যে কেরিয়ার বুস্ট আপ কোর্স করবেন, আলাদা কোর্স আছে। বাট যদি আপনারা মনে হয় যে শুধু আমি এখন এই সুপার 6 করব, তাহলে আমি আপনাদেরকে সেখানেও কিন্তু কিছু কিছু এগুলো শেখাবো। কিন্তু টোটাল পৃথকভাবে অবজেকশন হ্যান্ডেলিং শিখতে গেলে আলাদা কোর্স করতে হবে। বাট এখানেও কিন্তু আপনি অবজেকশন হ্যান্ডেলিং শিখবেন। আর পজিটিভ অভ্যাস তৈরি করুন, এবং আপনার যেটুকু উন্নয়ন হচ্ছে সেটাকে এনজয় করুন। তাই শুধু ফলাফল না, আপনি কি কাজ করছেন সেটার দিকে নজর দিন। এবার চলুন এর পরের স্লাইড দেখাবো, ফলো আপ। আচ্ছা, সরি, 1 মিনিট। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কম্পিটিটর, এটা কিন্তু আমাদের একটা বড় প্রবলেম হয়। অনেকেই বলে মিউচুয়াল ফান্ড নেব, অনেকে বলে আমি এলআইসিতে কেন করব, আমার অনেক সামনে আমার ব্যাংকে আছে, পোস্ট অফিস আছে। ইভেন যারা বলছে আমার অনেক এলআইসি করা আছে বা বলছে আমার অন্য এজেন্ট আছে, তারাও আপনার কম্পিটিটর হয়ে যাচ্ছে।
তাহলে কম্পিটিটর থেকে বেরিয়ে আসার উপায় কি? এক তো উত্তর দিয়ে দিয়ে বেরোতে পারবেন, আর একটা হচ্ছে নিচ ডাউন। নিচ ডাউনটা হচ্ছে ব্লু ওশান এবং রেড ওশান থিওরির মধ্যে পড়ে। যে দেখুন, আপনাকে খুঁজে বের করতে হবে যে আচ্ছা, বেশিরভাগ এলআইসি এজেন্ট কোন ধরনের মানুষের কাছে যাচ্ছে, আর কোন ধরনের মানুষের কাছে একেবারেই কম এলআইসি এজেন্ট যাচ্ছে। যেমন HNI, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, ইনফ্লুয়েন্সিয়াল লোক, বা হয়তো লেডিস মহিলা গ্রুপ, বা হয়তো কোনো বিশেষ সেক্টরে যেখানে কেউ যাচ্ছে না বা কম যাচ্ছে। তাহলে আপনি মনে করলে কম্পিটিশন থেকে বেরিয়ে আসতে পারেন কিছুটা কিছুটা, যে আমি আমার কিছু নিজস্ব নিস বা নিজস্ব ক্ষেত্র তৈরি করব, যেখানে অন্য এজেন্টরা যাচ্ছে না। আরেকটা ক্ষেত্র তৈরি করা যায়, অফলাইনের মাধ্যমে সবাই ব্যবসা করছে, আমি যদি কিছুটা অনলাইনেও যোগাযোগ রাখতে পারি, তাহলে আমার একটা নিস ডাউন তৈরি হলো। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, কম্পিটিটর মানে মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, ব্যাংক, পোস্ট অফিস, গোল্ড, এই যে বিভিন্ন কম্পিটিটরের কথা, ইভেন অন্য ইন্স্যুরেন্স কোম্পানি, আপনাকে এটাকে মোকাবিলা করতে গেলে কি করতে হবে জানেন? এদের ইউএসপি গুলো জানতে হবে। যে আচ্ছা, তারা কোন জায়গাটা দেখাচ্ছে, দেখিয়ে এলআইসি থেকে টাকাটাকে সরিয়ে নিচ্ছে। তাহলে তাদের ইউএসপি গুলো জানলে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় আঘাত করতে হবে। যেমন মিউচুয়াল ফান্ড আপনাকে বলছে, কাস্টমারকে বলছে যে তুমি এলআইসিতে কত পার্সেন্ট রিটার্ন পাবে, মিউচুয়াল ফান্ডে 12 থেকে 14% রিটার্ন পাবে। এটাই তাদের কিন্তু মেইন ইউএসপি। তাহলে এই ইউএসপিটাকে ভাঙার কৌশল আপনাকে জানতে হবে, যে সত্যিই কি, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে হবে, সত্যিই কি 12 থেকে 14 পাবে? আচ্ছা, কোন কোন শর্ত থাকলে তবে পারবে? আচ্ছা, আমার যে কাস্টমার, সে কি ওই শর্তগুলো পূরণ করতে পারবে মিউচুয়াল ফান্ডে? ওই যে শর্তগুলো পূরণ করলে তবে 12 থেকে 14। আচ্ছা, যদি তারপরেও শর্ত পূরণ করে, 12 থেকে 14% যে প্রলোভনটা মিউচুয়াল ফান্ডের ব্রোকার দেখাচ্ছে, তো ওর থেকেও শক্তিশালী কোনো প্রলোভন বলতে পারি বা কারণ বলতে পারি আমি কি দেখাতে পারি না আমার এলআইসির পলিসির জন্য? ইয়েস। এলআইসির পলিসির মধ্যে একটা বড় ইমোশন আছে, একটা বড় পারপাস আছে, একটা বড় ইভেন্ট আছে। আমরা এগুলো দেখাতে পারি। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি মার্কেটে আমার স্ট্যাগনেন্ট হচ্ছে কেন। যদি কম্পিটিটরের জন্য হয়, তাহলে আমি নিচ ডাউন করব। যদি কম্পিটিটরের জন্য হয়, তাহলে তাদের ইউএসপি বুঝবো, আমার ইউএসপিটাকে আমি তৈরি করব এবং সেটাকে ডেভেলপ করব। আর একটা জিনিস, ক্লায়েন্ট ফোকাস হ্যাবিট ডেভেলপ করুন। এটা কিন্তু অনেক সমস্যার আপনার সমাধান করে দেবে। মানে আমরা শুধু নিজেদের নিয়ে পড়ে থাকছি, আমার যখন ব্যবসা খারাপ হচ্ছে, আমি কেন পড়ে থাকছি এরও কারণ আছে। কারণ হচ্ছে আমার যে দৈনন্দিন রোজগার দরকার, সেটা যদি কম হয়ে যেত, আমি নিজেকে নিয়েই পড়ে থাকবো না? আমার যদি ইএমআই দিতে পারছি না, তো আমি আমাকে নিয়েই পড়ে থাকবো না? কিন্তু একবার থামুন, একবার আপনি আপনাকে নিয়ে পড়ে না থেকে কাস্টমার এর উপর ধ্যান দিন। কাস্টমারকে আরো ভালো করে বুঝুন, তাকে আর কিভাবে আপনি হেল্প করতে পারেন, তার কাছে আর কি কথা বলতে পারেন, তা তার জন্য বেস্ট প্ল্যান কোনটা হতে পারে, কেন হতে পারে, এই ফোকাসটা যদি আপনি একবার করেন না, কাস্টমার দিকে আপনি যদি ফোকাস করেন, তাহলে কিন্তু আপনার সমস্যাগুলো অনেকটা মিটে যাবে। তো চলুন আর কয়েকটা পয়েন্ট দেখিয়ে দিই, একবার মুছে দিতে হবে। দেখুন, এখানে আমি কয়েকটা জিনিস শিখেছি। সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ, আপনার কাজ করতে গিয়ে অনেক সময় বাধা হচ্ছে না, যে আমি কাস্টমার খুঁজে পাচ্ছি না, ওটা তো প্রসপেক্টিং প্রবলেম। আমার যারা এই কোর্সে জয়েন করবেন, তাদের প্রথমেই আমি প্রসপেক্টিং এর উপর ক্লাস করব, বিকজ ইট ইজ আ ভেরি গ্রেভ প্রবলেম। আর যারা তারপরেও কোনো কারণে আমার কোর্স জয়েন করবেন না, তাদের বলবো আমার দুটো ফ্রি ভিডিও অনলাইনে দেওয়া আছে, আপনারা ওখান থেকে কিছু পাবেন। বাট ফ্রি দিয়ে যদি সব পেতেন, তাহলে তো কোর্সগুলো হতো না। তাই আপনাদের বলবো, ফ্রি দেখুন, কিন্তু যদি একটু সামর্থ্য হয় সময় খরচ করার এবং অর্থ বিনিয়োগ করার, করুন। দেখুন, রোল প্লেয়িং এক্সারসাইজ করতেই হবে। মানে কি, আপনি ধরুন কাস্টমারের সামনে বসে আছেন, তা আপনি আপনি রোল প্লে করুন না। আচ্ছা, কাস্টমারকে আমি কোন কথা বলছি, কাস্টমার আমাকে কোন কথা বলছে, তখনই বুঝতে পারবেন আপনার কোথায় ভুল হচ্ছে। আর যেটা আমি অনলাইন ট্রেনিং এ করাবো, রোল প্লেয়িং দরকার। আচ্ছা, প্রথমেই কোন ধরনের কাস্টমারের কাছে যাবেন? প্রথমেই ওয়ার্ম লিডের কাছে যাবেন, যার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তার কাছেই যাবেন উচিত। কিন্তু অনেক এজেন্ট কি করে, অনেক সময় যে কারোর কাছে চলে যায়, না বাছাই করতে হবে।
তো চলুন, এখানে এইটুকুই বললাম, এরপরে আমি যাই, দেখা যাক এরপরে কি আছে। তারপরে আমি স্লাইড বন্ধ করে দিয়ে প্র্যাকটিক্যালি আরো কিছু কথা বলবো। দেখো, কনসিস্টেন্সি অ্যান্ড মোটিভেশন, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কাজ না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ এটা কিন্তু, যে আমরা কিন্তু প্রতিদিন আমরা রেজাল্ট দেখে যাচ্ছি, আমরা কাজটাকে দেখছি না। অথচ ভগবত গীতায় বলা হয়েছে যে কাজ দেখো, রেজাল্ট দেখো না। আমরা দেখছি কতটা পারছি, কিন্তু আমরা কতটা রেজাল্ট পাচ্ছি, কিন্তু আমরা এটা দেখছি না যে আমাদের ডেইলি অ্যাক্টিভিটি গোল, যেমন প্রতিদিন 10টা করে ফোন কল করার কথা, বা প্রতিদিন আমার 5টা করে নতুন নাম জোগাড়ের কথা, বা প্রতিদিন 3 থেকে 5টা কাস্টমারকে যে কোনো ভাবে হোক প্রেজেন্টেশন করার কথা, আমরা কি করছি? তাহলে আমরা ডেইলি অ্যাক্টিভিটির গোল তৈরি করবো এরপরে, এবং সেটা করব। তাহলেই কিন্তু কনসিস্টেন্সি আসবে, কনসিস্টেন্সি এলেই মোটিভেশন আসবে, মোটিভেশন নিলেই কাজ হবে। কি শিখতে হবে? আপনার যে সমস্ত হ্যাবিটগুলো করা দরকার সেগুলো টাইম ফিট করুন এবং সেগুলো রোজ করুন, এটাই শিখতে হবে। যেমন ব্রেকফাস্টের পরে প্রসপেক্টের উদাহরণ দিয়েছি, প্রসপেক্টিং, অথবা রাত্রে প্রসপেক্টিং করুন। নির্দিষ্ট সময় সকাল থেকে এত টাইম পর্যন্ত ফোন করুন, তারপরে মার্কেট ভিজিট করুন, টাইম শিডিউল করুন, হ্যাবিট স্টেকিং করুন। সেলফ এমপ্লয়মেন্টের হ্যাবিট তৈরি করুন। মানে কি? আপনি রাত্রিবেলা ভাবুন যে আমি আমার বস, তাহলে রাত্রির বেলা আপনি বস, বস হলে কি হবে? আপনি এমপ্লয়িকে কাজ দেবেন না যে পরের দিন তোমাকে এই কাজ করতে হবে, করতেই হবে, আর তোমাকে অন্তত 8 ঘন্টা ডিউটি করতেই হবে। তাহলে আমি বস হিসাবে কাজ দিন নিজেকেই, পরের দিন এমপ্লয়ি হিসাবে করুন। আবার রাত্রিবেলা বসে নিজেকে বস ভাবুন এবং এমপ্লয়ি হিসাবে এমপ্লয়ি কিরকম কাজ করেছে দেখুন। আর আপনি ক্যালেন্ডার তৈরি করুন। ক্যালেন্ডার মানে বাংলা, ইংরাজি, হিন্দি ক্যালেন্ডার না, আপনার টোটাল টার্গেট ক্যালেন্ডার। যে চলো, আমার 1 পয়লা আগস্ট বা 31 তারিখেই আমার টার্গেট ছিল অমুক, আমি করেছি ডান অমুক, আমার গ্যাপ আছে অমুক। গ্যাপ দেখে ভয় পাবেন না। এটা যেমন বিজনেসের টার্গেট নিচ্ছেন, তেমনি ডেলি কাজেরও টার্গেট এইভাবে তৈরি করুন। আমার 10টা ফোন কলের টার্গেট ছিল, বা আমার সারা মাসে আমি 200 ফোন কল করবো ভেবেছিলাম, একদিনে আমি 10টা করলাম, তাহলে আমার এরপর গ্যাপ থাকলো, মানে এরপরে বকেয়া থাকলো কত? 190। আবার পরের দিন আমি 15টা ফোন করলাম, আমার এরপরে গ্যাপ থাকলো 175। এইভাবে আপনি টাস্কেরও ক্যালেন্ডার তৈরি করুন, তাহলেই দেখবেন আপনার কাজ হতে থাকবে। বাই দ্য বাই, 1 মিনিট। HNI, HNI দের কি করে হ্যান্ডলিং করবেন আজকে এই নিয়ে আমি কথা বলবো না। টাইম ম্যানেজমেন্ট, দেখুন, টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে টাইম ব্লকিং দরকারি, যেমন আমি দেখাচ্ছিলাম যে সকালবেলা এত থেকে এত পর্যন্ত আমি এই কাজটাই করবো, একে বলে টাইম ব্লকিং। এই প্রোমোডোরো টেকনিক, এটা আপনি অনলাইনে সার্চ করে দেখুন এটা কি জিনিস। এটা কিন্তু একটু কঠিন, শিখতে হবে আপনাকে। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাকে বাছাই করতে হবে কোন কাজটা ইম্পর্টেন্ট আর কোন কাজটা আর্জেন্ট, তবে আপনি হেইজেনবার্গ থিওরিকে ব্যবহার করতে পারবেন টাইম ম্যানেজমেন্টের জন্য। আর ফিক্সড ওয়ার্ক আওয়ারের কাজ করুন। যেমন চাকরিজীবীরা 8 ঘন্টা ডিউটি করে, আপনাকে 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি কিন্তু ফিক্সড ওয়ার্ক আওয়ারে আপনাকে করতে হবে। এরপরে চলুন, আর কি দেখানো যায়। দেখাবার তো অনেক কিছু আছে, বাট আমি যেটুকু সম্ভব হচ্ছে, এখান থেকে আমরা কি সামারি পেলাম সেটা একবার দেখে নিই। আজকে ট্রেডিং থেকে আমরা যে যে সামারিগুলো পেলাম সেটা হচ্ছে যে আগামী 8 মাসে কাজ খারাপ হওয়ার পিছনে, আগামী দিনে খারাপ হবে কিনা, এখনো পর্যন্ত মার্কেটে সেরকম কোনো গোলযোগ আসেনি এবং হয়তো আসবে না। 2 নাম্বার, আগামী 8 মাসে ভালো কাজ করতে গেলে নিজেদের ওই 4টে পিলারকে ডেভেলপ করতে হবে: সেলস, মার্কেটিং, মাইন্ডসেট এবং ওয়ার্ক অ্যাক্টিভিটিস। ওয়ার্ক অ্যাক্টিভিটিসের ওপরই একটু আগে আমি বিভিন্ন স্লাইড দেখালাম। সেলস নলেজ ডেভেলপমেন্ট করা এটা একদিনে সম্ভব না, এটাকে আপনাকে রেগুলার ভাবে প্র্যাকটিস করে যেতে হবে। এবং মার্কেটিং এর বিভিন্ন এফর্ট কিন্তু আপনাকে জানতে হবে যে আমায় কি করতে হবে। আর তাই আরেকটা বললাম, টাইম, এই সরি, মাইন্ডসেট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মাইন্ডসেট ঠিক করার জন্য একটা ক্লু আপনাদের দেব, সেটা হচ্ছে আপনি বড় টার্গেট নিন, বড় টার্গেট। আপনি অল্প ছোট ভাবনা হলে ছোট
কাজ হবে আপনার। আপনি টার্গেট নিন না যে অগস্ট মাসে, পুজোর আগের মাস এটা, আবার অগস্ট মাসে স্বাধীনতা দিবসের মাস, আবার তারপরেই বিমা মাস, অগস্ট মাসে আমি 1 লাখ টাকা ইনকাম করবো কমপক্ষে মাসে। একবার কল্পনা করুন, এটাও কল্পনা করুন যে এই 1 লাখ টাকার মধ্যে স্যারকে আমি 2,500 টাকা দিয়ে এই কোর্স করব। খরচের চিন্তাও করুন, খরচ মানে ইনভেস্টমেন্ট, ইনকামের চিন্তাও করুন। নাকি শুধু ইনকাম, খরচের চিন্তা হয়ে যাচ্ছে যে কোর্স তো করতে চাই কিন্তু এত খরচ কোথা থেকে পাবো। আচ্ছা, আমার খরচটা মানে আমাদের ট্রেনিং এর খরচটা না হয় আপনি বাঁচালেন, কটা খরচ বাঁচাবেন আপনি? সব খরচ কি বাঁচবে? খরচ অবশ্যই বাঁচাবেন, অপচয় বাঁচান, কিন্তু যেখানে ইনভেস্ট করলে লাভ আছে, যেখানে ইনভেস্ট করলে ব্যবসা হবে, সেখানে বাঁচাবেন না, সেখানে ইনভেস্ট করুন। কিন্তু সেই ইনভেস্ট করার যোগ্যতা তৈরি করুন। তার প্রথম যোগ্যতা কি জানেন? বড় টার্গেট। বড় টার্গেট নিন, 1 লাখ টাকা ইনকাম। তাহলে সপ্তাহে কত করব? সপ্তাহে আমাকে করতে হবে 25,000। 25,000 ইনকাম করতে গেলে আপনি জানেন যে 1 লাখ টাকা প্রিমিয়াম আনতে হবে। আচ্ছা, একটা পলিসি করলেও তো 1 লাখ হয়, হ্যাঁ, এই চেন্নাই কাস্টমার। 4টে পলিসি করলে 1 লাখ হয়, ইয়েস হয়। যদি তাতে না হয়, 5টা পলিসি করব, 6টা পলিসি করব। তার জন্য কি করব? যতগুলো পলিসি করব টার্গেট নেব না, যা নেব তার 4 গুণ মানুষের কাছে মিনিমাম ভিজিট করব। তবে কাকে ভিজিট করছি একটু বাছাই করব, কতটা কোয়ালিটির কাস্টমার এটা দেখব, তার সম্পর্কে আমি কি জানি এটা দেখব, তাকে ফোকাস করব যে আচ্ছা তার বাড়িতে গিয়ে কোন নিডটা আমি ধরে তুলে ধরবো। বাচ্চার লাইফের আজীবনের ইনকাম, নাকি বাচ্চার পড়াশোনার জন্য, নাকি তার রিটায়ারমেন্টের জন্য, এগুলো করুন। তাহলে লাস্ট যেটা বললাম, একটা বড় টার্গেট নিন। আর এই বড় টার্গেট পূরণের জন্য আপনাকে টার্গেটটা লিখে রাখতে হবে বাড়িতে দেয়ালে। আর তার জন্য প্রতিদিন আপনাকে ক্যালেন্ডার মেনটেন করতে হবে। কাজগুলো রোজ করুন। কাজ ভালো করতে গেলে কিছু হ্যাবিট চেঞ্জ করুন। সবচেয়ে বড় পাওয়ার কি জানেন? মাইন্ড পাওয়ার। ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট আই ক্যান, আমি পারি, আমি করব, অ্যাম অ্যান্ড আই এম শিওর দ্যাট আই উইল উইন। আগামী 8 মাসের টার্গেটও লিখুন। যারা আমার কোর্স করবেন, যারা করবেন না, সবাইকে আমার অনুরোধ, গ্রুপে আগামী 8 মাসে আপনার শুধু ইনকাম টার্গেট লিখুন, যে কত টাকা ইনকাম করতে চাইছেন এই 8 মাসে। ইয়েস, দ্যাট উইল বি ডান। চলুন আজকের মতো আমরা শেষ করব। আর আপনাদের প্রত্যেককে এবং যারা লিডার আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি প্রত্যেকের মাইক্রোফোন অন করে নেওয়ার পারমিশন করে দিলাম। অনেকক্ষণ ধৈর্য ধরেছেন, অনেকক্ষণ ছিলেন। প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। আপনারা খুলে নেন মাইক্রোফোন, যাতে করে আমি আপনাদের গল্প কথা শুনতে পারি। কারণ আমরা এলআইসি জিন্দাবাদ এবং জয় হিন্দ বলবো। আর তার আগে যারা মাইক্রোফোন খুলেছেন তাদের আজকের ক্লাস একটু কি কমা। ভালো লেগেছে, মন্দ লেগেছে, কেমন লেগেছে? খুব ভালো হয়েছে ক্লাস। খুব ভালো হয়েছে স্যার। ক্লাস তো ভালো হয়েছে। আজকে কি রাত্রে লেখা যাবে যে এই 8 মাসে কত ইনকাম করবেন? যাবে। ইয়েস স্যার। কিছু কাজ যেগুলো এখানে বললাম, যেগুলো মনে থাকবে, যেগুলো আপনার হৃদয়ে লাগলো, সেগুলো কি কাল থেকে শুরু করা যাবে? অবশ্যই স্যার। ধন্যবাদ। তো চলুন আজকের মতো আমরা শেষ করব এলআইসি জিন্দাবাদ এবং জয় হিন্দ বলে। এলআইসি জিন্দাবাদ, রাইসি এলআইসি জিন্দাবাদ। জিন্দাবাদ। এলআইসি জয় জিন্দাবাদ। হিন্দ, নমস্কার। শুভরাত্রি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জয় হিন্দ।